আমি কি ম্যাথ পারি নাকি? বাবা, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের ম্যাথমেটিক্স এর ক্লাসে। আর আমি সাথে আছি নাসির স্যার। আজকে পুরো ম্যাথ গুলো আমি কমপ্লিট করে দেবো নাকি? ইনশাআল্লাহ। এই ইমন স্যার বলেছে ইনশাআল্লাহ। আসলে আমি জীবনে সবচেয়ে কম পারতাম সেটা হলো ম্যাথ। এই ম্যাথে এখন আমার ভুল হয়, ম্যাথ আমি খুবই কম পারতাম। আর ব্যাংকের ম্যাথ তো আমি টাচই করতাম না। বিসিএস এ ম্যাথ তো আল্লাহ, 3টা বিসিএস রিটেন দিয়েছি যে কত কষ্টে, কারণ রিটেন ম্যাথ গুলো আমার কাছে খুবই খুবই কঠিন লাগে। ম্যাথ রিয়েলি একটা কঠিন জিনিস, এই জন্য প্রতিদিনই কিন্তু করতে হয় ম্যাথ, কিন্তু রিহার্সাল করতে হয়। যদি প্রতিদিন সকালবেলা ফজর নামাজ পর যদি একটা ঘন্টাও যদি ম্যাথ করেন, তার ম্যাথ গুলো চর্চা হতে 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 দেখা যায় যে প্রিলিমিনারি পরীক্ষা এমনও হয় যে আপনি প্রশ্ন দেখলে বুঝতে পারেন এটা উত্তর 56, দেখলে বুঝতে এটা √3, হয় না এরকম? অনেক উত্তর কিন্তু মুখস্থ হয়ে যায় আমার। আমি কিন্তু কি করতাম, আমি ম্যাথ কম পড়তাম, এই জন্য ম্যাথ কি করতাম, শুধু মুখস্থ করতাম। তো দেখলাম প্রিলিতে ম্যাথ, আমি যদি কোনো পরীক্ষা যদি 20টা ম্যাথ আসতো, ওর ভিতরে 10টা ম্যাথ আমার মুখস্থ, আমার করাই লাগতো না, মুখস্থ হয়ে যেত। এরকম ম্যাথ আমি মুখস্থ করতাম অনেক সময়। এরকম মুখস্থ করতাম। আমার মতো ফাঁকিবাজ যারা আছেন তারা তো মুখস্থ বিদ্যায় কাজে লাগবে, তা প্রিলি পরীক্ষা কিন্তু মুখস্থ বিদ্যা অনেক কাজে লাগতো, এরকম দেখেছি। আবার একটা বানর এরকম তৈলক্ত বাঁশ বাই উপরে উঠতো, আবার নামতো। আমি কি, ও নামবে আর উঠবে, এই তো। তো উত্তরটা মুখস্থ করলে অঙ্ক বোঝার আমার দরকার আছে, কারণ এই অঙ্ক তো আর রিটেনে আসবে না। আমি তখন এই ভাবতাম যে ওই তৈলক্ত বাঁশ বাই উঠবে নামবে, এটা তো মিথ্যা কথা, তার চেয়ে উত্তরটা মুখস্থ করি। তা আমি কি করতাম, ওই ক্ষেত্রে তৈলক্ত বাঁশের কি উত্তরটা মুখস্থ করে ফেলাইতাম, কারণ জানি এই ম্যাথ তো আর বিশেষ রিটেনে আসবে না। তো এই জন্য কিছু কিছু ম্যাথ আছে ওইরকম, একটা শেয়ারের দাম 3600 টাকা, আর একটা শেয়ারের দাম জানো কত, ওটা উত্তর 300, এরকম মনে আছে কিন্তু আমার উত্তর এখনো কিন্তু মনে আছে, ঠিক আছে। আর কি বালি ও কাদার মিশ্রণ জানি কি, এটা অঙ্ক আছে উত্তর 56, ওরকম মনে পড়ে আমার কিছু 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 এখনো মনে পড়ে ম্যাথ গুলা। তো ম্যাথ গুলো কিন্তু ভালো লাগে। তাই এইরকম আমার মতো আর ফাঁকিবাজ দিও না, তা একদম ল্যাকিং। বিশেষ করে যারা নিবন্ধন পরীক্ষা দেয়, এরা মোটামুটি 25টা ম্যাথ আসে না, ওরা যদি মনে করো যে একটু দুর্বল বেশি, তো আমার মতো ওই পয়েন্টটা কাজে লাগাইতে পারে মুখস্থ বিদ্যা, তাই তো? মুখস্থ বিদ্যা কাজে লাগাইতে পারে, ঠিক আছে। আসলে ম্যাথ মুখস্থ করলে আসলে রিটেন পরীক্ষায় কট খাওয়া লাগবে, এটা নিশ্চিত থাকেন। এর জন্য ম্যাথ কিন্তু বেসিক থেকে শুরু করতে হয়। তা যাদের বেসিক দুর্বল তারা কিন্তু ম্যাথটা এই কি করবেন, আজকে ক্লাসটা পুরোটাই করবেন, গড়ের ক্লাস হবে নাকি স্যার? ও, গড়ের ক্লাসটা হবে। গড়ের ক্লাসটা স্যার অনেক সুন্দর করে পড়িয়ে দিবে আপনাদেরকে। খাতা কলম সাথে নিতে হবে, কারণ এটা ম্যাথের ক্লাস, খাতা কলম ছাড়া কিন্তু হবে না। আর কোনো কিছু যদি বুঝতে না পারে, কমেন্টের মাধ্যমে টাস্টার জানিয়ে দিবেন যে স্যার আমি এটা বুঝে দিনে, প্লিজ রিপিট প্লিজ। তার রিপিট করবে। তবে অনেকে আবার ক্লাস করার সময় ফাঁকে ফাঁকে কি করে, ওদিকে চ্যাটিং করেন, বাবু খাইছো, এইসব যদি চ্যাটিং করেন ম্যাথমেটিক্স এর সময়, তারপর যদি বলেন স্যার প্লিজ আবার রিপিট প্লিজ, তাহলে কিন্তু রিপিট করা হবে না। কথা ক্লিয়ার? অবশ্যই অবশ্যই ক্লাসে না বুঝতে হবে না। এরকম আছে না যে অনলাইন ক্লাস করতেছে, কেউ কি করতেছে, অনলাইন ক্লাস করতেছে, ফোনে কথা বলতেছে, অন্যদিকে অন্যদিকে আবার এসএমএস মারতেছে, এরকম কিন্তু হয়ে যায়। যাই হোক, ক্লাসের ভিতরে এই কাজগুলো করা যাবে না, একদম ঝটপট একটু শেয়ার করে দিই আজকে ক্লাসটা। ঝটপট শেয়ার করে দিই, তাহলে কি হবে, ক্লাসটা তাড়াতাড়ি আমরা শুরু করতে পারবো। কে কোন জেলা থেকে আমাদের লাইভ ক্লাসটা দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। স্যার আপনি রেডি? গোল হবে তো আজকে? ইনশাআল্লাহ আজকে গোল কিন্তু হবে। ঠিক আছে, দেখি আমাদের সাথে নীলিমা আকন্দ আছেন, আমাদের সাথে শুভ আছেন, আমাদের সাথে অর্নি সুলতানা রূপা আছেন আমাদের সাথে। গুড। ইমন স্যারের মনটা আজকে খুশি খুশি মনে আছে। হ্যাঁ, ইমন স্যার আমি আমার মনে হয় আমিও খুব জীবনে কম দেখেছি সে একটু খুশি খুশি থাকে সবসময়, কেমন যেন একটু কি থাকে, হাসি খুশি একটু কম থাকে। তা আজকে মোটামুটি হাসি খুশি আছে, হয়তো তার প্রিয়জনের সাথে হয়তো আজকে একটু কথা হয়েছে অনেকদিন পরে, এই জন্য হয়তো তার মনটা ভালো লাগতে পারে। এটা কিন্তু সত্য কথা কিন্তু। আর একটা খুশি খুশি সংবাদ দিয়ে দিই, আগামীকাল আমার সাথে বরিশাল শাখায় দেখা হবে, ফ্রি সেমিনার আমাদের জব মেডিসিন বরিশাল শাখায়। বিকাল 3টায় এবং সকাল 10টায় দেখা হবে আমাদের জব মেডিসিন পটুয়াখালী শাখায়। এই দুটো শাখায় যারা আছেন আমাদের পটুয়াখালী বরিশাল শাখা, ইনশাল্লাহ আমার সাথে আগামীকাল দেখা হবে। আর এখন জমজমাট ক্লাস হবে, সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু আজকে দেখো আমাদের ট্যালেন্ট হান্ট একাডেমিতে কিন্তু একদম সাথে সাথে টাকা দিয়ে দিয়েছি। আর আপনারা যারা জবে আজকে সর্বোচ্চ শেয়ারকারী থাকবেন তাদের কিন্তু কেরিয়ার প্লাস বই পেয়ে যাবেন। ওকে, একজন পুরুষ আর একজন নারী, যে সর্বোচ্চ শেয়ারকারী একজন পাবেন আর সর্বোচ্চ মেনশনকারী একজন পাবেন। এই দুইজন কিন্তু কেরিয়ার প্লাস বাংলা বই আপনারা আজকে পাবেন। আজকে কিন্তু স্যারের ক্লাস শেষে কিন্তু আমি এসে ওই নাম দুইটা ঘোষণা করে দিব এবং সাথে সাথে আপনাদের সামনে বসে প্যাকেট করে দিব এবং বই দুইটা সুন্দর মতো বিমানে পাঠাই দিব, না সুন্দরবন কুরিয়ারে। ওকে ওকে, তাহলে স্যার আমরা শুরু করে দিব। স্যার একটু কম হাসে, দেখছেন, এটা হাইফেন না, গণিত গণিত ক্লাস তো শোনে, এটা তো শ্রীকৃষ্ণ কীর্তনের ক্লাস না বা পদ্মাবতী কাব্যের ক্লাস না, এটা তো কোনো বাংলা লিটারেচার ক্লাস না যে রসে ভরপুর থাকবে। যেহেতু ম্যাথ ক্লাস, এর ভিতরে রস আসলে থাকে না, কিন্তু মাঝে মাঝে রস একটু স্যার ঢেলে দিবে, কোনো সমস্যা নাই। স্যার একটু ঢেলে দিয়ে। জি জি।
আসেন, অনলাইনে যারা আছি সবাই রেডি কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাই। আপনারা রেডি সবাই? খাতা খুলছেন? চলেন, অনেক সহজ টপিকের ক্লাস, গড় খুব কঠিন কিছু না। গড় বের করার স্বাভাবিক নিয়ম কি বলেন? আচ্ছা, আমরা সংখ্যা নেই, বুঝতে সুবিধা হবে। ধরেন 1 2 3 4 5, এই পাঁচটা সংখ্যার গড় নির্ণয় করতে হলে কি করতে হবে? এই পাঁচটা সংখ্যা যোগ করলাম, যোগ করে কত দ্বারা ভাগ? তাহলে যতগুলো সংখ্যা সবগুলোকে যোগ করে ওই কটা সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা যোগ করলে আমরা পাচ্ছি 15, 15কে 5 দ্বারা ভাগ করলে পাবো 3। তাহলে এই পাঁচটা সংখ্যার গড় হচ্ছে গিয়ে 3। তবে যদি দেখেন, খাতা বের করে খাতায় লেখেন ধারাবাহিক, অবলিক দিয়ে লেখেন ধারাবাহিক জোড়, ধারাবাহিক জোড়, অবলিক দিয়ে লেখেন হচ্ছে ধারাবাহিক বিজোড়, ধারাবাহিক অবলিক ধারাবাহিক জোড়, অবলিক দিয়ে লেখেন ধারাবাহিক বিজোড় সংখ্যা হলে, ধারাবাহিক অবলিক ধারাবাহিক জোড় অবলিক ধারাবাহিক বিজোড় সংখ্যা হলে, ধারাবাহিক বিজোড় সংখ্যা হলে, ধারাবাহিক অবলিক ধারাবাহিক জোড় অবলিক ধারাবাহিক বিজোড় সংখ্যা হলে এবং বিজোড় সংখ্যক সংখ্যা হলে, এবং বিজোড় সংখ্যক সংখ্যা হলে, বিজোড় সংখ্যক সংখ্যা হলে গড় হবে, গড় হবে মধ্যম সংখ্যা, মধ্যম সংখ্যা, গড় হবে মধ্যম সংখ্যা। ধারাবাহিক অবলিক ধারাবাহিক জোড় অবলিক ধারাবাহিক বিজোড় সংখ্যা হলে এবং বিজোড় সংখ্যক সংখ্যা হলে গড় হবে মধ্যম সংখ্যা। লেখা শেষ হয়ে গেলে ডান লিখে দিবেন, লেখা শেষ হয়ে গেলে ডান লিখে দিবেন। আমি আবারও বলতেছি, ধারাবাহিক অবলিক ধারাবাহিক জোড় অবলিক ধারাবাহিক বিজোড় সংখ্যা হলে এবং বিজোড় সংখ্যক সংখ্যা হলে গড় হবে মধ্যম সংখ্যা। লেখা হয়েছে আপনাদের? কথা বলতেছেন না কেন? নিষেধ করছে কেউ কথা বলতে? হ্যাঁ, কথা বলতে হবে তো। আচ্ছা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা রুলস, শর্টকাট। এই যে আমরা এখানে 1 2 3 4 5 কয়টা সংখ্যা নিছিলাম? 5টা। এগুলো কেমন সংখ্যা নিছিলাম? ধারাবাহিক সংখ্যা নিছিলাম। তাহলে ধারাবাহিক সংখ্যা কোনগুলো বলেন তো? ধারাবাহিক জোড়, ধারাবাহিক বিজোড়। তো খেয়াল করেন, এই সংখ্যাগুলো হচ্ছে কেমন? ধারাবাহিক। তাহলে 1 2 3 4 5 কয়টা সংখ্যা নিছি? তাহলে এখানে বিজোড় সংখ্যক সংখ্যা আছে, ধারাবাহিক হইতে হবে এবং বিজোড় সংখ্যক সংখ্যা থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে গড় কোনটা হবে? মধ্যম সংখ্যাটা। এই যে একটু আগে আপনি 1 2 3 4 5 গড় বের করছেন কিভাবে? 5টাকে যোগ করছেন, এরপরে 5 দ্বারা ভাগ করছেন, তারপরে গড় আনছেন 3, তাই তো? এত কিছু করারই প্রয়োজন নাই, সরাসরি বলে দেওয়া যাবে এটা 3। কিভাবে? সংখ্যাগুলো কেমন হইতে হবে? আবার বলেন, কেমন হইতে হবে এবং কি থাকতে হবে? বিজোড় সংখ্যক। যেমন এখানে সংখ্যাগুলো ধারাবাহিক আছে এবং সংখ্যাগুলো বিজোড় সংখ্যক আছে। বিজোড় সংখ্যক বলতে কি? মোট যতগুলো সংখ্যা আছে তার উপর ডিপেন্ড করবে। সংখ্যা আছে কয়টা? এর জন্য বিজোড় সংখ্যক। যদি 6টা থাকতো, যদি 8টা থাকতো, যদি 11টা থাকতো, 17টা থাকলে, 22টা থাকলে, 100টা থাকলে, 50টা থাকলে, 51টা আছে বিজোড় সংখ্যক। তাহলে ধারাবাহিক হইতে হবে, সেই সাথে বিজোড় সংখ্যক হইতে হবে। সেই ক্ষেত্রে আমি বলে দিব গড় কোনটা? মাঝখানে। তখন আমরা যোগ করে ভাগ করে এত কিছু করার প্রয়োজন নাই। আবার এমন হইতে পারে ধারাবাহিক জোড়, এই যে 2 4 6 8 10, এরা কারা? ধারাবাহিক জোড় সংখ্যা। সংখ্যা আছে 5টা, তার মানে কি সংখ্যক সংখ্যা আছে? বিজোড় সংখ্যক। তাহলে গড় হবে কোনটা? 6। এই ক্ষেত্রে গড় হবে কোনটা? 5 কেন হবে? কেন 5 হবে? ধারাবাহিক কি? ধারাবাহিক সংখ্যা আছে কয়টা? তাহলে কি সংখ্যক? এর জন্য বলা যাবে গড় কোনটা? মাঝখানেরটা। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন যদি একটু নিচের দিকে যাই, দেন এই কোশ্চেনটার সলিউশন দেন আমাকে। কি হবে? কেন 77 হবে? কারণ এই যে সংখ্যাগুলো এখানে আমাকে দেওয়া হয়েছে, এরা অবশ্যই কি সংখ্যা? এরা ধারাবাহিক
এটা ধারাবাহিক বিজোড় সংখ্যা। সংখ্যা আছে কয়টা? 5টা। তার মানে কি সংখ্যক আছে? বিজোড় সংখ্যক আছে। আর বিজোড় সংখ্যক যদি থাকে গড় হবে কোনটা? বিজোড় সংখ্যক সংখ্যা আছে। তাহলে মধ্যম সংখ্যাটাই কি হয়ে যাবে? গড় হয়ে যাবে। তাহলে আমি কি এখানে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ করছি? আমি সরাসরি দেখছি আর কি দিয়ে দিছি, অ্যান্সার দিয়ে দিছি। পারা যাবে? এবার আসেন, যদি এমন হইতো 73, 77, 81, 84, 100 এরকম যদি হইতো, তাহলে কি আমি বলতে পারতাম 81 আমার গড়? কেন বলতে পারতাম না? এরা কি না, এখানে বিজোড় সংখ্যক সংখ্যা আছে যদিও, কিন্তু তারা কি নয়? ধারাবাহিকও নয়, ধারাবাহিক জোড়ও নয়, ধারাবাহিক বিজোড়ও নয়। তাই আমি এখান থেকে কি বলতে পারবো না? মাঝখানেরটা যা গড় এটা বলা যাবে না। মাঝখানেরটা গড়, মধ্যম সংখ্যক গড় তখনই হবে যদি তারা ধারাবাহিক হয়, ধারাবাহিক জোড় হয়, ধারাবাহিক বিজোড় হয়, সেই সাথে বিজোড় সংখ্যক সংখ্যা হয়। ক্লিয়ার? এখন কোশ্চেন হচ্ছে, যদি বিজোড় সংখ্যক না হয়ে জোড় সংখ্যক হয়, বিজোড় সংখ্যক না হয়, যেমন 1 2 3 4 5 6, 6টা দিছি, যদিও এরা ধারাবাহিক, কিন্তু এখানে কি সংখ্যক আছে? জোড় সংখ্যক। তখন কি করব? তখন অ্যাজ ইউজুয়াল যে নিয়ম, 6টাকে যোগ করতে পারি, 6 দ্বারা ভাগ করতে পারি। মাঝখানের দুইটা সংখ্যা 3 এবং 4 যোগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি। প্রথমটা আর শেষেরটা যোগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি। এভাবে করে জোড় সংখ্যক যদি হয়, তাহলে আমি এইভাবে করে কি করতে পারি? গড়টাকে নির্ণয় করতে পারি। জোড় সংখ্যক হলে সবগুলিকে যোগ করে 6 দ্বারা ভাগ, অথবা মাঝখানে দুইটাকে যোগ করে, সংখ্যা যেহেতু 2টা নিছি তাই 2 দ্বারা ভাগ, অথবা প্রথমটা আর শেষেরটা যোগ করে কত দ্বারা ভাগ? 2 দ্বারা ভাগ। এভাবে করে গড় নির্ণয় করা যায়। গড় মানে হচ্ছে সবগুলো সংখ্যা সমান হয়ে যাওয়া। যেমন ধরেন একটা স্টুডেন্ট 5টা পরীক্ষা দিছে। কয়টা? 5টা পরীক্ষা দিছে, তার গড় নাম্বার হচ্ছে গিয়ে কত? 80। একটা স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় 5টার, তার গড় নাম্বার যদি হয় 80, তার মানে সে প্রতিটা পরীক্ষায় 80 করে নাম্বার পাইছে। এখন নিশ্চয়ই বাস্তবে প্রতিটায় 80 পায় নাই, কোথাও কম পাইছে, কোথাও বেশি পাইছে। কিন্তু যখন আপনি গড় করলেন, তখন সবগুলো কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। সব কি হয়ে যাবে? সমান। গড় বলা মানে সব কি হয়ে যাওয়া, সব কি হয়ে যাওয়া, সব কি হয়ে যাওয়া, সমান হয়ে যাবে। এবার আসি গড়ের ক্ষেত্রে, যদি আমাকে মোট, সমষ্টি, যোগফল নির্ণয় করতে হয়, ভালোভাবে শুনে রাখেন, একটু পরে এইগুলো কাজে লাগবে। গড়ের ক্ষেত্রে 5টা না হয়ে যদি 6টা সংখ্যা হয়, তাহলে একটু মাত্রই বলে দিছি আমি, 5টা না হয়ে যদি 6টা হয় কি করতে হবে? গড়ের ক্ষেত্রে আমরা কি বলছি? মোট, সমষ্টি, যোগফল বের করতে হলে গড়ের সাথে সংখ্যাটাকে গুণ করে দিবেন। স্টুডেন্ট পরীক্ষা দিছে কয়টা? কথা বলেন আপনারা, কথা না বললে তো হবে না। কয়টা? 5টা। গড় নাম্বার কত? 80। তাহলে এখন আমি যদি বলি সে মোট কত নম্বর পাইছে, তার জন্য কি করে দিব? গুণ করব। কি করব? কি করব? কখন গুণ করব? মোট, সমষ্টি, যোগফল নির্ণয় করতে হলে কি করব? আমি এখনো সন্তুষ্ট না আপনাদের সাউন্ডে। যখন মোট বের করতে বলবে কি করব? সমষ্টি বের করতে বললে, সমষ্টি বের করতে বললে, যোগফল বের করতে বললে, কার ক্ষেত্রে? গড়ের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? গড় বলা মানে সব কি হয়ে যাওয়া, সব কি হয়ে যাওয়া, সমান হয়ে যাওয়া। আসেন, প্রশ্নে বলতেছে, কোশ্চেনে যাই আমরা। 9078 এর গড় কত? সংখ্যা কয়টা? তাহলে সবগুলোকে কি করতে হবে? যোগ করে কি দ্বারা ভাগ? 4 দ্বারা ভাগ। তাহলে 9 আর 7 16, 16 আর 8 24, 24কে 4 দ্বারা ভাগ করলে 6। তার মানে এটার গড় হচ্ছে গিয়ে, এই 4টা সংখ্যার গড় 6। একটা সহজ ছিল, এটা আপনারা পারবেন যদিও। ফাইন। বড় সংখ্যা থাকবে বলতে সবগুলিকে যোগ করে, এখানে তার ধারাবাহিক নাই, এটা তো ভিন্ন সংখ্যা, সবগুলিকে যোগ করেই তারপরে ভাগ করতে হবে। যদি এখানে এমন হয় 50, 57, তারপরে 97, তো সবগুলিকে যোগ করবেন, যোগ করে 4 দ্বারা ভাগ করেন, নর্মাল প্রসেসে যেতে হয়, ওইখানে আর শর্টকাট নেই। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। 4টি ঝুড়িতে 3, 0, 4 ও 5টি করে কমলা থাকলে প্রত্যেক ঝুড়িতে গড়ে কয়টি করে কমলা আছে? কি করবেন? প্রসেস কি বলেন? সমাধানের নিয়ম কি করব? 4টাকে যোগ করে 4 দ্বারা ভাগ। তাহলে 4টাকে যদি আমি যোগ করি, 4 3 কত হয়? 7 আর 5 12কে কত দ্বারা ভাগ করব?
12 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে 3। তাহলে গড়ে প্রতিটা জুড়িতে কয়টা করে কমলা আছে? কমলাই তো বলছে নাকি? হ্যাঁ, কমলা আছে কয়টা করে? 3টা করে। আচ্ছা, এগুলো ছোট কোশ্চেন। এটা করছি না? আচ্ছা, এগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন। বলতেছে 4, 6, 7 এবং এক্স এর গড় মান কত? বলতেছে 5.5। তাহলে এই যে 4টা সংখ্যা, এই 4টা সংখ্যার গড় যদি নির্ণয় করতে চাই তাহলে কি করতে হবে? জোরে বলেন। 4টাকে যোগ করতে হবে, কত দ্বারা ভাগ করতে হবে? 4 দ্বারা ভাগ করতে হবে। 4 দ্বারা ভাগ করলে কি পাবেন? গড় পাবেন। গড় কত বলা আছে? 5.5। আবারও খেয়াল করেন, 4, 6, 7 এবং এক্স সংখ্যা হচ্ছে গিয়ে 4টা। 4টা সংখ্যার গড়, 4টা সংখ্যার কি মান? গড় মান 5.5 হলে, তাহলে এই 4টা সংখ্যার গড় নির্ণয় করতে হলে 4টাকে যোগ করব, যোগ করে 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে এই 5.5 পাওয়া যাবে। এখান থেকে ইকুয়েশন যদি করি, 4, 6, 10, 10 আর সাথে 17, 17 যোগ এক্স সমান সমান কত? 22। 22 কোত্থেকে আসছে? 5.5 আর এই 4 গুণ করে 22 আসছে। বা এক্স রেখে দিলাম, 22 থেকে এই 17 প্লাস হবে না মাইনাস হবে? এটা প্লাস ছিল, ওই পাশে চলে গেলে মাইনাস। 22 থেকে 17 বাদ দিলে কত পাবো? 5। তাহলে এক্স এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে, এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 5। অনলাইন ক্লিয়ার কিনা? বুঝেন নাই? আবার বলবো, সমস্যা নাই। কোন জায়গায় বুঝেন নাই বলেন, কে বুঝেন নাই? 22 কোত্থেকে আসছে? এই যে 5.5 আর এই 4 আর গুণ করছি আমরা। 5.5 এই 4টাকে গুণ করার, হ্যাঁ এই 4টাকে যোগ করে 4 দ্বারা ভাগ করার পরেই কি আসছে? 5.5 আসছে। এখন আমি আলাদা আলাদা ভাবে দুই পাশটাকে, যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে, দুই পাশটাকে আমি কি করছি? আর গুণ করছি। গুণ করলে কি পাবো? 4, 6, 10 আর 7 মিলে কত হয়? 17। 17 আর এক্স প্লাস এক্স রেখে দিলাম। এবার এই পাশে কিছু নাই, তার মানে কি আছে? 17 প্লাস এক্স এর সাথে 1 গুণ করলে কি পাবো? আর 4 এর সাথে 5.5 গুণ করলে 22 পাবো। ওই এই টোটাল 22 থেকে যখন আমি এই 3টাকে বাদ দিব, তখন গিয়ে না চতুর্থ সংখ্যা এক্স পাবো। এছাড়া পাবো? হ্যাঁ, গড় মান। গড় বের করি নেই তো, আমি এক্স এর ভ্যালু বের করছি, আমি তো গড় বের করতেছি না। এই যে এইখানে 4 যোগ 6 যোগ 7 যোগ হচ্ছে কত আসছে? 5। এদেরকে এবার 4 দ্বারা ভাগ করে দেখেন। 6, 4 10, 10 আর হচ্ছে এখানে 12, 22। 22 কে আমি 4 দ্বারা ভাগ করলে পরে গিয়ে কি আসবে? এখন এই যে এক্স এর মান, এখানে যে কত আসবে? 5 বসবে। এই 5টা বের করলেন কি দ্বারা? এক্স ধরে তারপরে 5 বের করলেন। ঠিক আছে? ক্লিয়ার এটা সবাই? ওকে, পরবর্তী কোশ্চেন। আরে লাগে বলতেছে 6 আর 10 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড় সমান? আসেন আপনারা একটু দেখেন তো, কোশ্চেন দেখে বলা যায় কিনা উত্তর। কত হবে? আচ্ছা আসেন, 6, 8, 10 এটা কি ধারাবাহিক সংখ্যা? সংখ্যা আছে কয়টা? তাহলে ধারাবাহিক জোড় আছে এবং বিজোড় সংখ্যক সংখ্যা আছে, গড় হবে কোনটা? মধ্যম সংখ্যা। মধ্যম সংখ্যা কি? এখন 7, 9 আর কে হইলে এই দুটো পাশ কি হবে? সমান হবে। তাহলে এখানের গড় কত আসছে? 8 আসছে। তাহলে আমি এখানে 7, 9 না লিখে একটু সাজায় লিখি। 7, 8 লিখলাম, আর কি লিখলাম? 9 লিখলাম। তাহলে এরাও কেমন সংখ্যা? ধারাবাহিক সংখ্যা এবং কি সংখ্যক সংখ্যা আছে? তাহলে এদের গড় কি আসবে? এটার গড় আসছে 8, এটার গড় তাহলে বের হইলো 8। ইকুয়াল হইছে? কাকে বসানোর কারণে? এই 8 কে বসানোর কারণে। কোন সংখ্যা
এই কোন সংখ্যাটা হচ্ছে গিয়ে 8। এটা কোশ্চেন দেখে বোঝা যায়, তবু আমরা আসি অনেকে কোশ্চেন দেখে আমরা বুঝবো না, না বুঝলে কি করণীয়? তাহলে 6, 8, 10 এর গাণিতিক গড়, তার মানে এদের গড় বের করতে হলে কি করতে হবে? তিনটাকে যোগ করে 3 দ্বারা ভাগ, তাহলে 6 যোগ 8 যোগ 10 সমান সমান ডিভাইডেড বাই 3। আর 7, 9 এবং কোন সংখ্যা, কোন সংখ্যা আমরা জানি, তাহলে তাহলে কি লিখবো? এক্স। এদের গড়, তাহলে এদের যোগ করে কত দ্বারা ভাগ? 3 দ্বারা ভাগ, তাহলে আবার এদের গড় পাবো। এদের গড় নির্ণয় করতে হলে এই তিনটাকে যোগ করব, 3 দ্বারা ভাগ করব, তাহলে এদের গড় পাবো। 7, 9 এবং কোন সংখ্যা, কোন সংখ্যাটা জানি না তাই এক্স ধরছি, তাহলে 7 যোগ 9 যোগ এক্স, এদের তিনজনকে যোগ করে আবার 3 দ্বারা ভাগ করলে এদের গড় পাবো। এই দুইটা কেমন হবে? এই যে বলে দিছে গড়টাকে সমান হবে, যেহেতু সমান তাই মাঝখানে সমান চিহ্ন দিলাম। সমান সমানের দুই পাশে 3 আছে, এই পাশেও 3 আছে, এই পাশেও 3 আছে, কি করে দিতে পারি? কেটে দিতে পারি। কেটে দিলে দাঁড়াচ্ছে 6 আর 8 যোগ করলে 14, 14 আর 10 কত? 24 সমান সমান 9 আর 7 যোগ করলে হয় 16, তাহলে 24 সমান সমান 16 যোগ এক্স। এবার 24 থেকে এই 16টাকে বাদ দিই, বাদ দিলে আমরা কি পাবো? এক্স সমান সমান 8। ওই যে আমরা ধরছিলাম 8, উত্তর আসছে 8। এভাবে করে চাইলেও করা যাবে, যেহেতু কোন সংখ্যাটা জানি না তাই সেটাকেই আমরা কি ধরে নিছি? এক্স ধরে নিছি। আচ্ছা, 5 নাম্বার কোশ্চেনের সমাধান ক্লিয়ার কিনা একটু অনলাইনে যারা আছেন কমেন্ট করেন। কমেন্ট করতে বলছি আপনাদেরকে, কমেন্ট না করে আপনারা টপিকের বাইরে অনেক কথাবার্তা বলেন, তাহলে তো কাজ হবে না। না বুঝে থাকেন বলবেন যে বুঝি নাই, আরেকবার বলেন। চলেন পরবর্তী কোশ্চেন আগে, আপনারা বুঝছেন? চলেন পরবর্তী কোশ্চেনে কি দেয়া আছে? এক্স ও ওয়াই এর মানের গড় কত? 9। এক্স আর ওয়াই মিলে কয়টা সংখ্যা? তাহলে এক্স আর ওয়াই মিলে যদি দুইটা সংখ্যা হয়, দুইটা সংখ্যার গড় কত? 9। দুইটা সংখ্যার গড় যদি 9 হয় তাহলে মোট কত? 18। আচ্ছা, যদি কেউ না বুঝে থাকেন তাহলে লিখবেন এইভাবে, এক্স এবং ওয়াই এর গড়, তার মানে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই কত? 2। এই পেলাম হচ্ছে এক্স আর ওয়াই এর গড়। গড় সমান সমান কত? 9। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত লিখতে পারি? আর জেড ইকুয়াল কত বলা আছে প্রশ্নে? 12। এই যে বলেই দিছে জেড ইকুয়াল 12। প্রশ্নে জানতে চাওয়া হয়েছে এক্স, ওয়াই আর জেড এর মানের গড় কত। তাহলে এক্স, ওয়াই, জেড এর যদি গড় নির্ণয় করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এদেরকে যোগ করে 3 দ্বারা ভাগ, সংখ্যা যেহেতু 3টাকে আমি যোগ করব, 3 দ্বারা ভাগ করব। এখন দেখেন এক্স এবং ওয়াই এর যোগফল কি আমি প্রশ্নে পাইছি? প্রশ্ন থেকে পাইনি, পাইছি? কত পাইছি? এই লিখলাম 18। জেড এর ভ্যালু কি পাইছি? এই যে প্রশ্নে দেওয়া আছে 12, লিখলাম 12 ডিভাইডেড বাই 3। 12 আর 18 যদি যোগ করি কত আসবে? 30কে আমি কত দ্বারা ভাগ দিব? 3 দ্বারা ভাগ করলে কত পাবো? এই হয়ে গেল অ্যান্সার 10। ক্লিয়ার? অনলাইন? ছয় নাম্বার কোশ্চেন ক্লিয়ার কিনা অনলাইনে যারা আছেন একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি, এক্স ও ওয়াই এর মানের গড় হচ্ছে 9। যেহেতু এক্স আর ওয়াই এর গড় বলা হচ্ছে, গড় বের করতে হলে এক্স আর ওয়াই কে যোগ করতে হবে। যোগ করে সংখ্যা যেহেতু 2টা তাই 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে আমি গড় পাবো হচ্ছে 9। তাহলে এখান থেকে আমরা পেলাম এক্স প্লাস ওয়াই রেখে দিলাম, 2 আর 9 গুণ করলে পাবো 18। আর প্রশ্নে জেড ইকুয়াল 12 বলেই দেওয়া আছে, তাহলে জেড ইকুয়াল 12 রেখে দিলাম। প্রশ্নে জানতে চাওয়া হয়েছে এক্স, ওয়াই, জেড এর মানের গড়, তাহলে এদের গড় যেহেতু নির্ণয় করতে হবে 3টাকে যোগ করে 3 দ্বারা ভাগ, 3টাকে যোগ করলাম, তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেলাম 18, আর জেড এর ভ্যালু প্রশ্নে দেওয়া ছিল 12।
তাহলে 18 আর 12 যোগ করলে হয় 30, 30কে 3 দ্বারা ভাগ করলে হয় 10। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেক জায়গায় পরীক্ষায় আসছে। কারেকশন হবে, এটা কিউ হবে না, এটা হবে হচ্ছে গিয়ে পি। পি সংখ্যক সংখ্যার গড় এম এবং কিউ সংখ্যক সংখ্যার গড় এন হলে সবগুলো সংখ্যার গড় কত? আচ্ছা, পি সংখ্যক সংখ্যার গড় কি বলা আছে? এম বলা আছে। তাহলে আমি যদি পি সংখ্যক সংখ্যার মোট বের করতে চাই, হ্যাঁ, তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে কি পাবো? পি এম। আর বলতেছে কিউ সংখ্যক সংখ্যার গড় হচ্ছে কি? এন। তাহলে এই কিউ সংখ্যক সংখ্যার যদি আমি আবার মোট বের করতে চাই, তাহলে কিউ এবং এন গুণ করে পাবো হচ্ছে গিয়ে কিউ এন। এখন বলছে সবগুলো সংখ্যার গড় কত? তাহলে গড় বের করার নিয়ম হচ্ছে সবগুলোকে যোগ করে ওই কয়টা সংখ্যা দ্বারা ভাগ করা। তা সবগুলো সংখ্যা হচ্ছে কে কে? পি এম আর হচ্ছে গিয়ে কিউ এন। এদেরকে যোগ করে কত দ্বারা ভাগ করব? কি কি দ্বারা ভাগ করবো বলেন? 2 দ্বারা করব না পি প্লাস কিউ দ্বারা করব? পি প্লাস, আচ্ছা, পি এম প্লাস কিউ এন ডিভাইডেড বাই 2। অনেকে এখানে 2 নাই, এর জন্য আপনার বলেন নাই। অনেকে পি এম প্লাস কিউ এন ডিভাইডেড বাই 2 থাকে অপশনে, এটা উত্তর দিয়ে আসে। এটা যে উত্তর দিয়ে আসবে তার উত্তরটা কি হবে? ভুল হবে। কথা হচ্ছে 2 দ্বারা ভাগ করলে উত্তরটা ভুল কেন হবে? 2 দ্বারা ভাগ করা মানে কি? মানে আমি এখানে সংখ্যা আছে 2টা বুঝাইছি। আদৌ কি এখানে সংখ্যা 2টা আছে? এখানে বলছে কিন্তু পি সংখ্যক, হ্যাঁ, ওই যে আমরা পড়ে আসছিলাম বিজোড় সংখ্যক। মানে বিজোড় সংখ্যক যখন বলছি তখন কি সেখানে একটা সংখ্যা ছিল, 3টা 5টা একাধিক ছিল? জোড় সংখ্যক যখন বলছি তখন কি একটা ছিল, একাধিক ছিল। তার মানে এখানে পি সংখ্যক যেহেতু বলছে, তার মানে আমরা বুঝে নিতে হবে যে এখানে সংখ্যা কি বেশি, একাধিক সংখ্যা আছে। আবার যেহেতু এখানে কিউ সংখ্যক বলছে, তার মানে কি এখানে একটা না একাধিক সংখ্যা আছে। এর জন্য নিচে অ্যাকচুয়ালি পি প্লাস কি হবে? কিউ হবে। যদি 2 দেই, পি একটা সংখ্যা আর কিউ একটা সংখ্যা চিন্তা করে যদি 2 দিয়ে আসে, তাহলে আমার উত্তর কি হবে? ভুল হবে। ক্লিয়ার? তাহলে আমরা আরেকবার একটু খেয়াল করি, এটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক জায়গায় আসছে। পি সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এম, বুঝছেন? আচ্ছা, আরেকটু সহজ করি, আপনারা দেখেন। যদি আমি বলি 2টা সংখ্যার গড় হচ্ছে 10, তাহলে মোট বের করার জন্য আপনি কি করবেন? 2 গুণ 10 কত লিখবেন? 20 লিখবেন। আবার আমি আপনাকে বললাম 3টা সংখ্যার গড় হচ্ছে গিয়ে 10, তাহলে আপনি কি করবেন? মোট বের করার জন্য গুণ করবেন। তাহলে 3 10 30। এবার আমি আপনাকে বললাম সবগুলো সংখ্যার গড় কত, তাহলে আপনি কি করবেন? সবগুলো সংখ্যার মোট বের করলেন কত? 30 আর 20, তাই তো? এদেরকে যোগ করবেন। আর সংখ্যা কি এখানে 2টা লিখবেন? কি লিখবেন? 2টা আর 3টা মিলে কয়টা? তাহলে 2 যোগ 3 লিখবেন না? তা এখন 2টা সংখ্যার জায়গায় আমি কি উল্লেখ করছি? পি সংখ্যক। আর 3টা সংখ্যার জায়গায় আমি উল্লেখ করছি কি? কিউ সংখ্যক। 2টা সংখ্যার গড় কত বলছি? 10। 10 না বলে আমি বলতেছি কি? এম। আর 3টা সংখ্যার গড় 10 না বলে আমি কি বলতেছি? এন। তাহলে এখানে পি আর এম গুণ করে আমি পাচ্ছি পি এম, আর এখানে কিউ আর এন গুণ করে পাচ্ছি আমি কিউ এন। তাহলে এদের যোগ করলাম, ডিভাইড দিব কি দ্বারা? পি এবং কিউ দ্বারা, পি প্লাস কিউ দ্বারা। এখানে যেমন দিছিলাম 2 যোগ কি দ্বারা? 2 যোগ 3 দ্বারা। ঠিক একইভাবে পি যোগ কিউ দ্বারা আমি ডিভাইড করে দিব। ক্লিয়ার? বুঝতে পারছি? অনলাইন ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করবেন। যারা ক্লাস করতেছেন ক্লিয়ার কিনা কমেন্ট করে জানান। না, গড় সমানই রাখলাম আমরা, গড় চেঞ্জ হইতে পারে, সমস্যা নাই। ক্লিয়ার? ওকে, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক জায়গায় পরীক্ষা আসছে। আসেন, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকগুলো পরীক্ষায় আসছে, সেম কোশ্চেন হুবহু তুলে দেওয়া হয়েছে। 10টি সংখ্যার যোগফল বলতেছে কত? 462। এখানে একটা পরিবর্তন আছে।
এখানে একটা পরিবর্তন হয়। 10টি সংখ্যার যেমন এখানে বলে দিছি কি, কথা বলেন, যোগফল বলে দিছে। আর আমি যোগফল না বলে আপনাকে বললাম 10টি সংখ্যার গড় 46.2। কথা বুঝতে পারছেন কি বলছি? এখানে 10টি সংখ্যার কি দিছি আর উপরে কি দেওয়া আছে? এই কোশ্চেনটা প্রথম লাইনটা, এই কোশ্চেনের প্রথম লাইনটা দুই রূপে আপনার কাছে আসবে। হয় পুরোপুরি যোগফলটাই উল্লেখ করে দিবে, আদারওয়াইজ আপনাকে কি উল্লেখ করে দিবে? গড় উল্লেখ করে দিবে। ভালোভাবে খেয়াল রাখেন, অনেকে যোগফল বলে দেওয়ার পরেও গড়ের প্রশ্ন যেহেতু 10 × 462 গুণ করে 4600 কি আনে? 20 আনে। কি বের করছে? 10টা সংখ্যার যোগফল বের করছে। 10টা সংখ্যার যোগফল কি বলে দেয় নাই? তাহলে আপনি আবার বের করছেন কেন? কথা বুঝাইতে পারছি? ভুলটা কোন জায়গায় হয় খেয়াল করতে হবে। যখন যোগফল বলেই দেওয়া হবে তখন আমাকে আর এক্সট্রা এই কষ্টটা করার প্রয়োজন নাই। কখন আমি গুণ করব? যখন গড়ের থেকে যোগফলটাকে নিয়ে আসতে চাইব। গড় দেওয়া আছে, যোগফল নিয়ে আসতে চাই, তখন গিয়ে আমি গুণ করব। যখন আমার কাছে এই লাইনটা বলা থাকবে 10টি সংখ্যার গড় 446.2, তখন আমি 10 × 46.2 দিব, তারপরে গিয়ে 462 আসবে। এই যোগফল তখন বের করে নিতে হবে। আর এখানে যোগফল আমাকে বের করে দিয়ে দিছে। কথা বুঝতে পারছি? দুই রকম ভাবে আসবে। কোন রকম ভাবে আসছে এটা ভালোভাবে প্রশ্নে খেয়াল করতে হবে। এরপরে বলছে তাদের প্রথম চারটির প্রথম কয়টা গড় কত? মোট বের করতে চাই, কি করব? গুণ করলে কত আসতেছে? 208। আর শেষ কয়টা? শেষ 5টার গড় কত? 38। শেষ 5টার গড় যদি 38 হয়, মোট বের করার জন্য গুণ দিলাম 190। তাহলে সংখ্যা পেলাম কয়টা? এদের যোগফল পেলাম কত? 398। সংখ্যা কি আমার কাছে অ্যাকচুয়ালি 9টা না 10টা? তাহলে এই 10টার যোগফল কত? 10টার যোগফল 462, এর মধ্যে 9টার যোগফল পাইছি 398, বিয়োগ করে দিলে কোন সংখ্যাটাকে পাবো? পঞ্চম। তাহলে এখানে 4 6 64, অ্যান্সার 64। চতুর্থ সংখ্যাটা হচ্ছে 64। তাহলে পঞ্চম সংখ্যাটি, হ্যাঁ পঞ্চম সংখ্যাটি হচ্ছে 64। আচ্ছা, এই বিয়োগ ফলটা হয়তো দেখা যাচ্ছে না, এটা এখানে লিখে দিলাম 64। তাহলে খেয়াল করি আমরা, তুলছেন? তাহলে প্রশ্নে বলা ছিল 10টা সংখ্যার যোগফল কত? 10টা সংখ্যার যোগফল বলা ছিল 462। যেহেতু যোগফল বলাই ছিল, তাই আমরা আর আলাদাভাবে কি করি নাই? গুণটা করি নাই। যদি গড় বলা থাকতো তখন আমাকে যোগফল বের করার জন্য গুণটা করে নিতে হইতো। আচ্ছা, যোগফল যেহেতু বলাই আছে, তারপরের লাইনে চলে গেলাম। তাদের প্রথম চারটির গড় হচ্ছে গিয়ে 52। তো প্রথম চারটার গড় যদি 52 হয়, তাহলে আমাকে প্রথম চারটার মোট জানতে হবে। আর প্রথম চারটার মোট জানার জন্য এই 4-এর সাথে গড়টাকে কি করে দিব? গুণ করব। তাহলে প্রথম চারটা সংখ্যার মোট পেলাম কত? 208। পরবর্তী 5টা গড় হচ্ছে কত? 38। পরবর্তী 5টার শেষ 5টা আর কি গড় যদি 38 হয়, মোট বের করার জন্য এদেরকে আমরা গুণ করব। গুণ করলে আমি পেয়ে যাচ্ছি কত? 190। তাহলে প্রথম 4টা আর শেষ 5টা মিলে মোট কয়টা হলো? 9টা। 9টার যোগফল কত পেলাম? 398। আমার দরকার হচ্ছে কোন সংখ্যাটা? পঞ্চম সংখ্যাটা। তাহলে 10টার যোগফল 462, এর মধ্যে 9টার যোগফল হচ্ছে গিয়ে 398। বিয়োগ করে দিই, বিয়োগ করে দিলে আমি কি পেয়ে যাব? পঞ্চম সংখ্যাটা পেয়ে যাব। পঞ্চম সংখ্যাটা কত? 64। এই হচ্ছে সমাধান। ক্লিয়ার কিনা কমেন্ট করেন, দ্রুত কমেন্ট করবেন। হ্যাঁ, আচ্ছা, শেষে যে বিয়োগ করলেন সেটা বিয়োগ হবে বুঝবো কিভাবে? আপনি যদি বিয়োগ না করেন, 10টা সংখ্যার থেকে 9টা সংখ্যার যোগফল যদি বিয়োগ না করেন, তাহলে কি আপনি পঞ্চম সংখ্যা পাবেন? হ্যাঁ, আপনার কাছে আছে হচ্ছে গিয়ে, আপনার কাছে ছিল 20 টাকা, এর মধ্যে আপনি 18 টাকা খরচ করছেন। আপনার কাছে কয় টাকা আছে এটা জানার জন্য আপনি কি করবেন? এই যে 20 থেকে 18 বিয়োগ করে দিলে তখন গিয়ে জানতে পারবেন যে আমার কাছে আর কয় টাকা আছে? 2 টাকা আছে, তাই না? চলেন পরবর্তী প্রশ্নে আগাই। তিনটি সংখ্যার গড় হচ্ছে গিয়ে 6। সংখ্যা কয়টা? এদের গড় কত? মোট বের করার জন্য
কত পাচ্ছি? এবার এই যে এই জায়গাটা এসে ভুল হয়, ওই তিনটি সংখ্যা সহ মোট চারটি সংখ্যার গড় 8। কি বলছে বলেন? কোন তিনটা? আগের যে তিনটা সংখ্যা ছিল এই তিনটা সহ সংখ্যা হচ্ছে কয়টা? তাহলে মোট সংখ্যা কয়টা? 4টা না 7টা? বলেন। 4টা না 7টা? 7টা। তিনটি সংখ্যা সহ কি বলছে? মোট 4টি। যদি এমন হইতো ওই তিনটি সংখ্যা সহ আরো 4টি সংখ্যার গড়, তাহলে গিয়ে 7টা। কথা বুঝতে পারছি? ওই তিনটি সংখ্যা সহ আরো 4টি সংখ্যার গড় কত? 8। তখন বলতাম 3 যোগ 4 7। ক্লিয়ার? কিন্তু এখানে বলেই দিছে আগের তিনটা সহ মোট কয়টা, তার মানে আমি এক্সট্রা আর কয়টা সংখ্যা আনছি? একটা সংখ্যা আনছি। তাহলে 4টা সংখ্যার গড় আবার বলতেছে কত? 8। মোট বের করলাম, গুণ করে কত পেলাম? 32। তাহলে 4টার মোট হচ্ছে 32, 3টার মোট হচ্ছে কি 18, বিয়োগ করে দেই, পাচ্ছি কত? 14। এই 14 কোন সংখ্যাটা? ওই যে বাড়তি যে সংখ্যাটা আনছি, মানে নতুন যে সংখ্যাটা। নতুন কোন সংখ্যাটা? চতুর্থ সংখ্যাটা। চতুর্থ সংখ্যাটা যদি জানতে চাওয়া হয় তাহলে অ্যান্সার কত? 14। তবে এর কি জানতে চাওয়া হয়েছে? তাহলে 14 এর অর্ধেক, তার মানে 2 দ্বারা ভাগ, কত পাবো? এই হলো অ্যান্সার 7। এই জায়গাটায় মিস্টেক হয় সবার। অনেকে এই জায়গায় 7 ধরে আসে, 3 আর 4 যোগ করে 7 ধরে আসে। ভালোভাবে কথা খেয়াল করতে হবে। এইখানে আলাদা করেই ফেলছে কোন শব্দটা দ্বারা? মোট শব্দ দ্বারা আলাদা করে ফেলছে তাকে। ঠিক আছে? অনলাইন ক্লিয়ার কিনা কমেন্ট করি। 7 অনেকে অ্যান্সার করছেন, যারা 7 অ্যান্সার করছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। একটু দ্রুত কমেন্ট করবেন আপনারা ক্লিয়ার কিনা। এটা বলেন, বললেই বুঝাই দিব, না বুঝলে অবশ্যই বলবেন, আমার দায়িত্বই তো এটা। আচ্ছা, প্রশ্ন বলা ছিল 3টি সংখ্যার গড় কত? 6। তাহলে 3টা সংখ্যার গড় যদি 6 হয়, এর দ্বারা কি বের করতে পারবেন আপনি? মোট বের করতে পারবেন। 3টা সংখ্যার যোগফল 18 আর 3টা সংখ্যার গড় 6, এই দুইটার মধ্যে থেকে কি কি নির্ণয় করা যায় এই কথাগুলো আগে খেয়াল কর। সংখ্যা কয়টা? 3টা। 3টি সংখ্যার যোগফল হচ্ছে গিয়ে 18। এই লাইনটা থেকে বের করা যায় 18কে 3 দ্বারা ভাগ করে গড় বের করা যায়। তার মানে যখন যোগফল দেওয়া থাকে সেখান থেকে গড় আনা যায়। আর 3টি সংখ্যার গড় দেওয়া আছে কি? 6। তাহলে এই যখন গড় বলা থাকে তখন কি বের করা যায়? এই যে যোগফল বের করা যায়। কথা বুঝাইতে পারছি? তাহলে প্রশ্নে বলা ছিল প্রথমে 3টি সংখ্যার গড় কত? 3টি সংখ্যার গড় বলা ছিল 6। তাহলে 3 এর সাথে এই 6 গুণ করলে আমি মোট পাচ্ছি কত? 18। এই 3টা সংখ্যা সহ মোট কয়টা সংখ্যা? মোট 4টা সংখ্যা। তাহলে মোট যেহেতু সংখ্যা 4টা আর এদের গড় যেহেতু 8, তাহলে গুণ করে দিলে আমি পাচ্ছি কত? আচ্ছা, সংখ্যা ছিল 3টা, হয়েছে কয়টা? কয়টা সংখ্যা বাড়ছে? এটাই তো চতুর্থ সংখ্যা নাকি? চতুর্থ সংখ্যাটাই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। চতুর্থ সংখ্যা জানতে চাওয়ার জন্য আমাকে কি করতে হবে? 4টার যোগফল থেকে 3টার যোগফল বাদ দিতে হবে। 4টার যোগফল 32, 3টার যোগফল হচ্ছে গিয়ে 18, বাদ দিয়ে দেই। তাহলে চতুর্থ সংখ্যা পেলাম কত? চতুর্থ পুরো সংখ্যাটা জানতে চাইলে অ্যান্সার 14। অর্ধেক জানতে চাইছে তাই 14কে 2 দ্বারা ভাগ, অ্যান্সার 7। ক্লিয়ার তো নাকি? কোন এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। কি দেওয়া আছে বলেন তো? কি দেওয়া আছে? গড় থেকে আপনি কি নির্ণয় করতে পারবেন? মোট যোগফল সমষ্টি। তাহলে এক সপ্তাহ মানে কয় দিন? এই 7 দিনের গড় তাপমাত্রা। তাহলে 7 আর 30 যদি গুণ করি কি পাবো? 200। তাহলে 7 দিনের মোট তাপমাত্রা হচ্ছে গিয়ে 210 ডিগ্রি সেলসিয়াস। এই 7 দিনের মধ্যে প্রথম কয় দিন? প্রথম 3 দিনের গড় কত? 28, তার মানে কত? 84। প্রথম 3 দিনের মোট তাপমাত্রা হচ্ছে গিয়ে 84 ডিগ্রি।
এই যে 28 বলা ছিল, আর শেষ কয়দিন এদের গড় তাপমাত্রা কত? 29। তাহলে 3 × 29 কত পাচ্ছি? 87। তাহলে শেষ 3 দিনের গড় তাপমাত্রা হচ্ছে গিয়ে 27। এখন 3 আর 3 যোগ করলে আমি মোট কয়দিন পাচ্ছি? আর এই 6 দিনের মোট আসতেছে এখানে 160 আর হচ্ছে গিয়ে 11 171 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 3 দিন 3 দিন 6 দিন চলে গেছে, হাতে আছে কয়দিন? তাহলে 7 দিনের টোটাল হচ্ছে কত? 210। আর 6 দিনের টোটাল হচ্ছে কত? 171। তাহলে এখান থেকে বাদ দিয়ে দিলে আমি কোন দিনটা পেয়ে যাব, যেটা জানতে চাওয়া হয়েছে? চতুর্থ দিন। তাহলে বাদ দিলে পাচ্ছি 9 আর হচ্ছে এখানে 3, তাহলে কত ডিগ্রি? 39। এই যে অ্যান্সার 39 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার? প্রবলেম আছে? অনলাইন আমার 39 অ্যান্সার অনেকেই করছেন, যারা অ্যান্সার করছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। আপনাদের কারো প্রবলেম নাই? ওকে। গড় খুব কঠিন কোনো টপিক না। গড় থেকে প্রশ্ন আসলে আমার মনে হয় না যে পারবে না, এরকম খুব কমই আছে। ম্যাথের সহজ টপিক গুলোর মধ্যে একটা আমার কাছে, আমি তো পড়াইতে পড়াইতে অভ্যস্ত হয়ে গেছি। ব্যাকরণটা, হ্যাঁ ঠিক ধরছি না? ব্যাকরণটা আবার ওইটা দেখা গেছে পড়াইতে পড়াইতে ওইটাও কি হয়ে যাবে, পানি হয়ে যাবে। হ্যাঁ দেখা যায় আমার এটা প্র্যাকটিসের উপরে আছে, তাই আমার কাছে এটা পানি পানি লাগে। আবার নাসির স্যারের বাংলা প্র্যাকটিসে আছে, হ্যাঁ ব্যাকরণটা, হ্যাঁ তাহলে ওইটা আবার পর যদি আমি পড়াশোনা করি তাহলে ওটা আমার কাছে কি হয়ে যাবে, মানে বেসিক্যালি পুরোটাই একটা প্র্যাকটিসের উপরে। আর গণিত অ্যাকচুয়ালি প্র্যাকটিস ছাড়া হয় না, কখনোই হয় না। কোন ক্লাসে যেন একজন বলতেছিল যে আমি টপিক শেষ করে ফেলাইছি যাতে আর ধরতে না হয়। গণিত কোনোদিন ধরতে না হয় এরকম ভাবে গণিত কোনোদিন শেষ হয় না। গণিত সবসময় প্র্যাকটিসের উপরেই থাকতে, আমি যতই পারি। এখন বলতেছে যে তার আমি আজকে শেষ করে ফেলাইছি, এমনকি আমি আবার 1 সপ্তাহ পরে ওইটা ধরবো, ওই টপিক আবার পড়বো। আমি বলছি না, এরকম না, এরকম পড়েন না। আপনি কি করেন যে আমি স্যার পড়তে পড়তে পাটিগণিতে 10টা টপিক আছে, 10টা টপিক স্যার আমি পড়ে ফেলাইছি, আমি কি আবার প্রথম থেকে শুরু করবো? আমি বলছি না, এরকম করেন না। কি করবেন? বাস্তব সংখ্যা থেকে 3টা প্রশ্ন নেন, ভগ্নাংশ থেকে 2টা নেন, শতকরা থেকে 2টা নেন, লাভপতি থেকে 3টা নেন, এরকম করে করে 20টা প্রশ্ন সাজান। তাহলে কি হলো, সব টপিক থেকে 20টা প্রশ্ন নিলাম, নিয়ে হাতে লিখে করলাম। এই 20টা প্রশ্ন আমার 20 মিনিট ধরে পরীক্ষা দেন। তাহলে কি হলো, তাহলে আমার একঘেয়েমি আসবে না। আমি বিভিন্ন টপিক থেকে কোশ্চেন নিয়ে আমি দেখলাম যে আমি যে শেষ করছি এটা আমার মনে আছে কিনা, আমি নিয়ম পারি কিনা। এরকম করে, এরকম না আবার বাস্তব সংখ্যার অনেক টাইপ আছে, ওই 2 টাইপ থেকে 3টা কোশ্চেন নিলেন, তাহলে আরো কিছু টাইপ রয়ে গেল। এরকম করে প্রতিদিন আপনি আবার প্র্যাকটিস করেন, তাহলে একঘেয়েমি আসবে না। একঘেয়েমি না আসলে তখন মন চাইবে পড়তে। এটা করা উচিত, ঠিক আছে? এইভাবে প্র্যাকটিস করা উচিত। চলেন পরবর্তী প্রশ্নটা কি বলছে খেয়াল করি। রবি থেকে শনিবার পর্যন্ত কোন স্থানের গড় বৃষ্টিপাত কত? 3। রবি থেকে শনি। আর রবি থেকে শুক্র পর্যন্ত গড় বৃষ্টিপাত কত? 2। ওই সপ্তাহের শনিবারের বৃষ্টিপাতের পরিমাণ কত? রবি থেকে শনি বলছে, তাই না? তাহলে এখানে কয়দিন? 7 দিন। 3 আর রবি থেকে শুক্রবার, তাহলে আসতেছে হচ্ছে গিয়ে 6 দিন। 6 দুগুণ হচ্ছে গিয়ে 12, তাহলে 7 দিনে আসতেছে গড় তাপমাত্রা 21। আর 6 দিনে আসতেছে হচ্ছে গিয়ে 2 করে 12, বিয়োগ করে দেই, কত আসতেছে? 9 নাকি আছে? এই যে 9 আনসার। রবি থেকে শনি আমাদের টোটাল হচ্ছে গিয়ে 7 দিন, আর এই 7 দিনের গড় তাপমাত্রা বলা আছে 3, তারে 7-এর সাথে 3 গুণ করলে আমি মোট পাবো 21 ডিগ্রি বৃষ্টিপাত ইঞ্চি। আচ্ছা 21 ইঞ্চি। আর এখানে রবি থেকে শুক্রবার পর্যন্ত বলছে, তার মানে হচ্ছে 6 দিন। এখানে আবার হচ্ছে গিয়ে 2 ইঞ্চি, তাহলে এখান থেকে পাচ্ছে হচ্ছে গিয়ে 6 দুগুণে 12, তাহলে এইখানে 7 দিন আর 6 দিন, মাঝখানে তাহলে থাকতেছে কয়দিন? 1 দিন। ওই 1 দিনটাই কে
শনিবার। তাহলে শনিবারের হচ্ছে গিয়ে বৃষ্টিপাতের পরিমাণ ছিল কত? 9 ইঞ্চ। আচ্ছা 9 অনেকেই অ্যান্সার করছেন, ঠিক আছে। আপনারা বুঝছেন, বুঝছেন? আচ্ছা আরেকটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে কি অনলাইনে যারা ক্লাস করতেছেন তাদের ক্লাস বুঝতে কি সমস্যা হচ্ছে কিনা, এটা একটু কমেন্ট করবেন। হ্যাঁ, আসেন কি বলছে, একজন শ্রমিক প্রতিদিন প্রথম 8 ঘন্টা কাজ করার জন্য ঘন্টায় 10 টাকা। প্রথম যে 8 ঘন্টা কাজ করে প্রতি ঘন্টায় কয় টাকা করে নেয়? 10 টাকা করে নেয়। তাহলে 8 ঘন্টার প্রতি ঘন্টা যদি 10 টাকা করে নেয় তাহলে মোট কয় টাকা পায়? পরবর্তী সময়ের জন্য ঘন্টায় 15 টাকা করে মজুরি পায়। 8 ঘন্টা পরে অতিরিক্ত যত ঘন্টাই কাজ করে প্রতি ঘন্টার জন্য 15 টাকা। দৈনিক কয় ঘন্টা? আচ্ছা দৈনিক যদি 10 ঘন্টা কাজ করে তাহলে এই 10 ঘন্টার মধ্যে প্রথম 8 ঘন্টায় পায় কয় টাকা করে? না, প্রথম 8 ঘন্টা পায় 10 টাকা করে। তাহলে অতিরিক্ত মানে ওভার টাইম করছে কয় ঘন্টা? এই 2 ঘন্টায় পায় কয় টাকা করে? 15 টাকা করে। তাহলে 2 ঘন্টায় পাইছে 15 টাকা করে। তাহলে কত টাকা পাচ্ছে? তাহলে এখানে সে মোট টাকা পায় কত? 110। আর সে মোট কাজ করে কত ঘন্টা? 10 ঘন্টা। যদি বলা হয়তো 10 ঘন্টায় সে মোট কত টাকা পায় তাহলে অ্যান্সার কি দিতাম? 110। কিন্তু জানতে চাওয়া হয়েছে ঘন্টা প্রতি গড় মজুরি। তার মানে আমি কি করব? 110 কে 10 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমি পেয়ে যাব 11। তার ঘন্টা প্রতি গড় মজুরি কত? 11 টাকা। অ্যান্সার 11 টাকা। লিখছেন? করেন, এটা ট্রাই করেন, এটা সহজ আছে। ট্রাই করেন, ট্রাই করেন। অনলাইন যারা আছেন তারা ট্রাই করেন। দ্রুত অ্যান্সার দিতে হবে। 1 মিনিট টাইম, 1 মিনিট। 1 মিনিটের মধ্যে অ্যান্সার দিতে হবে। দুই ঘন্টা তো উল্লেখ নাই। আরে 10 ঘন্টা কাজ করছে না, প্রথম 8 ঘন্টা বাদ দিয়ে দেন, তাহলে তো 2 ঘন্টা ওভারটাইম চলে আসে। এই যে ক্যালকুলেটর ইউজ করতেছে কে? হুম, 43 টাকা। সাবধান, ক্যালকুলেটর ইউজ করা যাবে না। করতে পারছেন? আসেন একটা জিনিস খেয়াল করেন। কোশ্চেন থেকে আমাদের মূল সমস্যা হচ্ছে কোশ্চেনের ইনফরমেশন কালেক্ট করি না। আর ইনফরমেশন কালেক্ট করতে পারলে ইনফরমেশন দ্বারা কি করা যায় এটা বুঝি না। প্রশ্নটা পড়েন ভালোভাবে যারা করতে পারেন নাই। একজন দোকানদার কয়দিন বলা আছে? কি করে? গড়ে 504 টাকা আয় করে নাকি 12 দিনে মোট 504 টাকা? ফাইন, তাহলে আমাকে 12 দিনে
মোট 504 টাকা আয় করে, এটা আমাকে প্রশ্নে বলেই দেওয়া হয়েছে। প্রথম 4 দিনে গড় আয় কত টাকা? তা আমরা একটু আগেই কিন্তু বলে আসছিলাম যে গড় থাকলে কি নির্ণয় করা যায়? মোট নির্ণয় করা যায়। তা আপনি যদি এই কথাটুকু মনে রাখতে পারতেন তাহলে 4 দিন প্রতিদিন কত টাকা করে, তাহলে সে এই 4 দিনে মোট কয় টাকা আয় করছে? 60 টাকা আয় করছে, তাই তো? অথবা আমি এটাকে একটু এই পাশে লিখলাম, 4 × 40, তাহলে প্রথম 4 দিনে তার আয় হচ্ছে কত? 160 টাকা। তাহলে 12 দিনের থেকে আমি কয় দিনের হিসাব পেলাম? তাহলে আমার কাছে অবশিষ্ট দিন আছে কত? এই 8 দিনের কত টাকা হয় সেটা বের করার জন্য আমি কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে পাচ্ছে এখানে 4, এখানে পাচ্ছে হচ্ছে 4, আর এখানে পাচ্ছে হচ্ছে গিয়ে 3। তাহলে বাকি 8 দিনে সে আয় করে মোট কয় টাকা? 344 টাকা। এখন এই বাকি দিনগুলোর কি জানতে চাওয়া হয়েছে? তাহলে 344 কে আমি ওই 8 দ্বারা ভাগ করে দেই। 3 8 কত? 4 8 32। হ্যাঁ, 4 8 32 থাকতেছে 2, 2 আর 4 মিলে 24, তাহলে 3 8 24, 43 টাকা। এই হলো আমার অ্যান্সার। তাহলে খেয়াল করেন, প্রথম লাইনে আপনাকে গড় বলে নাই, তো আপনি যোগফল পেয়ে গেছেন। পরের লাইনে আপনাকে কি বলছে? গড় বলছে। তাহলে এখান থেকে আপনার কি নির্ণয় করতে হবে? যোগফল নির্ণয় করতে হবে। আর যদি আপনার কাছে যোগফল বলেই দিত যে প্রথম 4 দিন সে, প্রথম 4 দিনে তার মোট আয়, তাহলে কি 40 বলতো? কি বলতো? 60 বলতো। তখন আপনার আর কষ্ট করে এই লাইনটা লিখতে হইতো না। তখন আপনি কি করতেন? 4 160 এই বাদ দিয়ে তখন এতটুকু শুধু দেখাই দিত। কথা বুঝছেন? আচ্ছা, 43 যারা অ্যান্সার করছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। একটু হোল্ড করেন, ব্যাকে যাওয়ার সুযোগ নাই, বুঝছেন? যারা কমেন্ট করতেছেন ব্যাকে যাওয়ার সুযোগ থাকে না। আপনারা হয় কমেন্ট দ্রুত করবেন, পরবর্তীতে আসলে আমাদের কাছে ব্যাকে যাওয়ার সুযোগ নাই, আপনাকে কষ্ট করে রেকর্ড দেখে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, 11 নম্বর কোশ্চেনটাই কি প্রবলেম হয়েছে একটু দেখি। এটা তো করানো হয়েছে, সহজ কোশ্চেন ছিল। বলছে একজন শ্রমিক, আপনি একজন শ্রমিক চিন্তা করেন নিজের, যে আপনি প্রথম 8 ঘন্টা কাজ করেন, প্রতি ঘন্টার জন্য কয় টাকা পান? 10 টাকা করে পান। তাহলে আপনি কাজ করতে গেছেন, বলছেন 1 ঘন্টা কাজ করলে 10 টাকা পাবা, এভাবে তুমি প্রতিদিন 8 ঘন্টা কাজ করো। তাহলে চিন্তা করতেছেন যে 1 ঘন্টায় যদি 10 টাকা পাই, তাহলে 8 ঘন্টায় আমি পাবো হচ্ছে কয় টাকা? 80 টাকা। এখন বলছেন যে 8 ঘন্টা করে তো 80 টাকা পাই, তাহলে আমার তো পোষে না, কিছু ওভারটাইম করতে পারলে ভালোই তো। বলছে ঠিক আছে, তুমি তাহলে প্রতিদিন 8 ঘন্টার জায়গায় কাজ করবে কয় ঘন্টা? 10 ঘন্টা। এই 10 ঘন্টার মধ্যে প্রথম 8 ঘন্টায় তো তুমি কত টাকা করে পাবা? 10 টাকা। আর যেহেতু ওভার টাইম এক্সট্রা আরো কিছু সময় দিতেছে, তাই ওইখানে একটু বাড়াই দিলাম, ওইটার জন্য পাবা কয় টাকা? 15 টাকা। তাহলে পরবর্তী 2 ঘন্টার জন্য আমি প্রতি ঘন্টায় 15 টাকা করে পেলে 30 টাকা পেলাম টোটাল 2 ঘন্টা। তাহলে আমার টোটাল কর্ম ঘন্টা হচ্ছে গিয়ে 10, আর আমি টোটাল আয় করলাম হচ্ছে 110। গড় জানতে চাওয়া হয়েছে, তাহলে এই 110 কে আমি 10 দ্বারা ভাগ করলাম, পেয়ে গেলাম কত? 11। এই তো শেষ। বাতিল হয়েছিল। আসেন পরবর্তী প্রশ্নে আগাই আমরা। সরি, না এটা না, আরেকটা আছে। এটা সুন্দর কোশ্চেন। একজন বোলার গড়ে 14 রান দিয়ে 12টা উইকেট পান। আচ্ছা, কয়টা উইকেট পাইছে?
12টা উইকেট সে পাইছে, প্রতিটা উইকেট নেওয়ার জন্য তার কত করে রান দিতে হয়েছে? তাহলে এই 12-র সাথে 14 রান যদি আমি গুণ করি তাহলে কি পাবো? এই 14টা উইকেট না 12টা উইকেট নেওয়ার জন্য তাকে মোট কত রান দিতে হয়েছে? আপনি ক্রিকেট খেলছেন, 2টা উইকেট নিয়েছেন, তা আমি বললাম যে আপনি প্রতি উইকেট নেওয়ার জন্য 10 রান দিচ্ছেন, তাহলে আপনি 2টা উইকেট নেওয়ার জন্য কয় রান দিচ্ছেন? সোজা হিসাব, গুণ করে দিচ্ছেন, 2 গুণ 10 সমান সমান 20 পাইছেন। একইভাবে আপনি ক্রিকেট খেলে 12টা উইকেট পাইছেন, প্রতিটা উইকেট নেওয়ার জন্য 14 করে রান দিচ্ছেন, তাহলে 12-র সাথে 14 গুণ করলে আপনি পেয়ে যাবেন এই 12টা উইকেট নিতে আপনি টোটাল রান দিচ্ছেন কত? 168। পরবর্তী খেলায় গড়ে 6 রান দিয়ে আপনি আবার কয়টা উইকেট নিছেন? তাহলে আবার 4টা উইকেট আপনি এখান থেকে নিছেন, আর প্রতি উইকেট নেওয়ার জন্য আপনি রান দিচ্ছেন কত করে? 6 করে। তাহলে এদেরকে গুণ করলে আবার এই 4টা উইকেট নেওয়ার জন্য আপনি রান দিচ্ছেন কত? 24 রান। এবার উইকেট সংখ্যার দিকে তাকান, 12টা উইকেট নিছেন প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচে নিছেন 4টা, তাহলে টোটাল কয়টা? এই 16টা উইকেট নেওয়ার জন্য আপনি রান দিছেন এখানে 192 রান। যদি আপনার কাছে জানতে চাওয়া হয়তো 16টা উইকেট নেওয়ার জন্য আপনি কত রান দিচ্ছেন, তাহলে উত্তর কি দিতেন? এখন এটা জানতে চাওয়া হয়েছে কি উইকেট প্রতি গড় রান জানতে চাওয়া হয়েছে, তাহলে আপনি কি করবেন? 192 কে 16 দ্বারা ভাগ করেন, 16 1 16 থাকতেছে 3, 3 আর 2 মিলে 32, 16 দুগুণে 32, তাহলে গড়ে কত রান করে দিছেন? 12 রান। ঠিক করছি তো? কাটাকাটি ঠিক আছে তো? 16 1 16, 3 থেকে যাচ্ছে 3 আর 2 32, 16 দুগুণে 32, তাহলে আপনি গড়ে কত রান দিছেন? 12 করে রান দিছেন। বুঝছেন কিনা? অনলাইন ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, 12 যারা অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে, বাকিরা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন। চলেন পরবর্তী কোশ্চেনটা আপনারা সলভ করে আমাকে অ্যান্সার দিবেন, যেহেতু আপনারা ক্লিয়ার। সেম কোশ্চেন সলভ করেন, সলভ করে অ্যান্সার দেন। ও আচ্ছা, মেনশন করার জন্য বলছে দেখে জব মেডিসিন লিখতেই আছেন নাকি? জব মেডিসিন মেনশন দিতেছেন, জব মেডিসিন সব কাজ ফালাই রেখে তারপরে আপনার এই ক্লাস দেখতে আসবে নাকি? মানে বন্ধুদের মেনশন দিলে না আপনি বই পাবেন? হ্যাঁ, হ্যাঁ 14 আসছে। আচ্ছা আচ্ছা হুম হুম, এটা তো আপনার তখন কোশ্চেন করা দরকার ছিল, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করছেন আপনি, কিন্তু বই দেওয়ার এখতিয়ার তো আমার নাই। হ্যাঁ, ওকে 14 আসছে নাকি অ্যান্সার? আচ্ছা, যারা পারেন নাই তারা খেয়াল করেন, গড়ে 18 রান দিছে, দিয়ে 10টা উইকেট পাইছে, তাহলে এই 10টা উইকেটের নিতে তাকে গড়ে 18 করে রান দিতে হয়েছে। যদি এদেরকে আমি গুণ করে দিই তাহলে মোট রান পাচ্ছি যে এই 10টা উইকেট নিতে তার মোট রান দিতে হয়েছে কত? 180। পরবর্তী ইনিংসে গড়ে 4 রান দিয়ে সে 4টা উইকেট পাইছে, তাহলে উইকেট পাইছে 4টা, যার জন্য তার গড় রান দিতে হয়েছে কত? 4 করে, তাহলে সে টোটাল রান দিছে কত? 16। তাহলে উইকেট সংখ্যা 10 আর 4 মিলে হচ্ছে গিয়ে 14, আর সে রান দিয়েছে হচ্ছে গিয়ে 196। আবার 196 কে আমি 14 দ্বারা ভাগ করে দিই, তাহলে পাচ্ছি কত? 14। এই হচ্ছে তার 14টা উইকেট নিতে সে গড়ে 14 করে রান দিছে। অ্যান্সার 14 যারা দিয়েছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। ক্লিয়ার? লিখছেন? চলেন পরবর্তী কোশ্চেন আগাই। পরবর্তী কোশ্চেন সেম, এটা আপনারা নিজেরা করে নেবেন, এটা আমরা আর ধরলাম না। হ্যাঁ, পারবেন না? ওকে, আসেন। একজন ব্যাটসম্যান প্রথম 3টি টি-20 খেলায় 82, 85 ও 92 রান করেন। ফাইন, কত কত রান করছে? 82, 85 আর কত? আচ্ছা, আমি যদি বলি এই 3টা খেলায় মোট কত রান করছে, এটা যদি জানতে চাই আপনার কাছে, তাহলে আপনি কি করবেন? যোগ করবেন। সুন্দর কথা, যোগ করে দিলাম।
যোগ করলে আসতেছে 5 2 7 আর 2 9, 9 আর 8 হচ্ছে গিয়ে 17, 17 আর 8 25। তাহলে আপনি টোটাল কত রান করছে? 359 রান অলরেডি সে 3টা ম্যাচে করে ফেলছে। প্রত্যেকটা ম্যাচে কি সেম রান করছে? ভিন্ন ভিন্ন রান করছে। 3 ম্যাচ মিলে সে টোটাল রান করছে কত? এবার বলছে চতুর্থ খেলায় কত রান করলে, আচ্ছা, তার গড় রান কত হবে? 87 হবে। 3টা ম্যাচ খেলে কি সে বাসায় চলে গেছে, নাকি আরেকটা ম্যাচ খেলবে? খেলবে। তার একটা ম্যাচ খেললে তার ম্যাচ সংখ্যা হচ্ছে কয়টা? এই 4টা ম্যাচে তার গড় রান কত? 87 রাখতে চাচ্ছে। আমি যদি গড় রান 87 রাখতে চাই, তাহলে আমার টোটাল কত তুলতে হচ্ছে? 4 7 28, 32 আর 2 34। মানে 4টা ম্যাচ খেলার পরে যদি আমি গড় রান 87 রাখতে চাই, আমাকে টোটাল 4 ম্যাচে কত রান করতে হবে? অলরেডি আমি কয় ম্যাচ খেলে ফেলছি? এই 3 ম্যাচে আমি কত রান করে ফেলছি? তাহলে এই 4 ম্যাচের টোটাল রান থেকে 3 ম্যাচের টোটাল রান যদি আমি বাদ দেই, তাহলে আমি জানতে পারবো না যে আমার চতুর্থ ম্যাচে কত রান করা দরকার। তাহলে আমি এখান থেকে বাদ দিলে পাচ্ছি 9, 5 আর 6, 6 আছে 14 হবে কত হলে? 8 হলে। তাহলে আমাকে 89 রান করতে হবে কোন ম্যাচে? চতুর্থ ম্যাচে। হ্যাঁ বলেন, প্রবলেম আছে আপনাদের বুঝতে? নাই। আচ্ছা, 89 যারা অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। আরেকটা নিয়ম দেখি আমরা একটু। এটা এখানে তো আমাদের গুণ করতে হয়েছে, যোগ করতে হয়েছে, আরেকটু সহজ করা যায় এই জাতীয় কোশ্চেন গুলো, খেয়াল করি। আমি শুরুতে বলে আসছিলাম গড় মানে কি? সবগুলো কি হয়ে যাওয়া? সমান। ওই যে সুন্দর, যে হাততালি দেন, হাততালি দেন, জোরে হাততালি দেন। এই 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 জিনিসগুলি আমার দরকার। এই এতক্ষণ অনেকক্ষণ পরে জিজ্ঞেস করছি, কিন্তু সে দ্রুত উত্তর দিতে পারছে, যে ধরে রাখা। আচ্ছা, গড় মানে হচ্ছে সবগুলো কি হয়ে যাওয়া? সমান হয়ে যাওয়া। আচ্ছা, এখন আপনাকে বলা হচ্ছে যে আপনি 3টা ম্যাচ খেলছেন, খেলার পরে 82, 85 আর কত রান করছেন? 92 রান করছেন। আরো একটা ম্যাচ আপনি কি করবেন? খেলবেন। খেলার পরে আপনার গড় রান কত হইতে হবে? আচ্ছা, গড় রান 87 হওয়া মানে আপনি প্রথম 3 ম্যাচে কি করছেন এটা আমার দেখার দরকার নাই। গড় রান যেহেতু চতুর্থ ম্যাচের পরে 87 হবে, তার মানে 4টার প্রত্যেকটা ম্যাচে আপনাকে কত করে করতে হবে? 87 করে করতে হবে। গড় মানে সব সমান হয়ে যাবে। 3 নাম্বার ম্যাচ পর্যন্ত আপনি কি কি রান করছেন এটা আমার দেখার দরকার নেই। 4 নাম্বার ম্যাচের পরে যেহেতু আপনার গড় রান 87 হবে, তার মানে 4টার প্রত্যেকটাতেই কত করে পাইতে হবে? এখন খেয়াল করেন, আপনি কি প্রথম ম্যাচে 87 পাইছিলেন? কত কম পাইছেন? সেকেন্ড ম্যাচে কম, যেহেতু তাই মাইনাস করতেছি। হ্যাঁ, যদি বেশি করতাম তাহলে কি লিখতাম? প্লাস। এখানে এবার আসেন চতুর্থ ম্যাচের কথা। চতুর্থ ম্যাচে 87 যদি গড় রাখতে চাই, তাহলে 87 তো তাকে তুলতেই হবে। হ্যাঁ, এটা তো তাকে তুলতেই হবে। এবার আসেন প্রথম 3 ম্যাচে, তাহলে সামারি কি? এখানে 5 কম তুলছে, এখানে 5 বাদ দিয়ে দিলাম, +5 -5 কাটা। এখন আছে কি হাতে? 2। তাহলে কি আছে? কম আছে। 2 আমার এখনো কম আছে, এই ভর্তুকিটা আমার তুলতে হবে না? কোথা থেকে তুলবো? চতুর্থ ম্যাচে এই যে এখানে এনে 2 যোগ করে দিই, 89 অ্যান্সার। ঠিক আছে, এক্স ধরে করলে আপনার এই 4টাকে যোগ করে ওই পাশে আপনাকে কি করতে হবে? ওই যে 87 × 4 দিতে হবে। লিখছেন? তুলছেন? প্রবলেম হয়েছে বলেন, ক্লিয়ার? চলেন পরবর্তী প্রশ্নে আগাই। পরবর্তী প্রশ্নটা আপনারা আমাকে সলভ করে দেন। নেন, সলভ করেন, এটা দ্রুত করেন। দেখা যাচ্ছে না?
সরি, আসছে 5-এর আগে বিয়োগ কেন দিলেন? এক জায়গায় 5 সে কম পাইছে, 87 তুলতে পারেনি, আরেক জায়গায় 5 সে বেশি পাইছে, মানে 87 থেকে 5 বেশি ছিল বা 92 ছিল আগের প্রশ্নটায়, তাই আমরা এক জায়গায় -5 দিছি আর এক জায়গায় +5 দিছি। কত আসছে? 90 আসছে। কি করছেন আপনি? 70, 85, 75, গড় কত রাখবে? 80। তাহলে চতুর্থ ম্যাচে 80 তো তুলতেই হবে নাকি? এখানে কত কম আছে? এখানে এখানে তার +5 -5 কাটা, কত কম আছে? তাহলে এই 10 থেকে তুলবে? চতুর্থ, হ্যাঁ চতুর্থ পরীক্ষায় গিয়ে তুলবে নাকি? তাহলে এখানে পাচ্ছি কত? 80 আর 10 মিলে 90। ক্লিয়ার? 90 যারা অ্যান্সার করেছেন, অ্যান্সার কারেক্ট আছে। পরবর্তী প্রশ্নে আগাই, সেম কোশ্চেন করে নিন, পারবেন? চলেন পরবর্তী প্রশ্নে আগাই তাহলে। 11 জন লোকের গড় ওজন 70 কেজি, 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত? সহজ প্রশ্ন। লোক সংখ্যা কয়জন? গড় ওজন কত? 70 কেজি। 11 জন লোকের গড় ওজন 70 কেজি, তাহলে এই যে গড় ওজন বলতে যেহেতু, তাহলে আমি এইখান থেকে কি বের করতে পারবো? মোট বের করতে পারবো। মোট বের করার জন্য কি করব? গুণ দিলাম, গুণ দিলে কত পাচ্ছি? 770। এখন এই 11 জন থেকে একজন লোক কি হয়ে গেছে? তাহলে -1। তাহলে লোক সংখ্যা আছে কয়জন? কত কেজি ওজনের চলে গেছে? এই যে একজন ব্যক্তি চলে গেছে যার ওজন ছিল কত? 90 কেজি, বিয়োগ করি, তাহলে আসতেছে 600। তাহলে বাকি 10 জনের মোট ওজন হচ্ছে গিয়ে 600। বাকি 10 জনের মোট ওজন জানতে চাওয়া হয়েছে না গড় ওজন জানতে চাওয়া হয়েছে? গড় ওজন জানতে চাইলে আমি কি করব? 680 কে 10 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে অ্যান্সার পেলাম 68। তাহলে বাকি 10 জনের গড় ওজন 68 কেজি। ওকে, বুঝছেন কিনা অনলাইন কমেন্ট করে জানান। অনেকে দ্রুত পড়াইতে বলতেছেন, আমি দ্রুত পড়াইলে আপনি বুঝবেন? আমি তো আরো ফাস্ট পড়াইতে পারবো রে ভাই, কিন্তু সবার তো মাথার উপরে দিয়ে চলে যাবে। একটু ধৈর্য ধরেন। হ্যাঁ, আচ্ছা, অনেকে আছেন যারা পারতেছেন বা পারেন বা গড প্র্যাকটিস আছে, তাদের জন্য এটা একটু সহজ লাগতেছে, তারা হয়তো বা একটু চিন্তা করতেছেন আরো কিছু প্রশ্ন যদি সলভ করতে পারি আপনার জন্য বেটার হয়। আপনাকে সেই সাথে চিন্তা করতে হবে অনেকে আছে যারা হয়তো বা ওই পরিমাণ সলিউশন করতে পারে না বা এখনো দুর্বল, তো তাদের জন্য একটু সুযোগ দিতে হবে। হ্যাঁ, সবাইকে নিয়ে আগাইতে হবে। আসেন, এটা সুন্দর কোশ্চেন দেওয়া হয়েছে, ভালোভাবে খেয়াল করেন। 7 জন লোকের গড় ওজন 3 পাউন্ড কি হয়ে গেছে? কখন? যখন 10 স্টোন ওজনের একজন লোকের পরিবর্তে নতুন একজন কি করে? যোগদান করে। এই কোশ্চেনটার প্রথম লাইনটা ভালোভাবে বুঝেন। 7 জন ব্যক্তির গড় ওজন 3 পাউন্ড কি হয়ে গেছে? 3 পাউন্ড করে কমে গেছে। আচ্ছা, গড় ওজন কখন কমে যায়? খেয়াল করেন, যখন 10 স্টোন ওজনের একজন লোকের পরিবর্তে নতুন একজন যোগদান করছে। একজন লোক চলে গেছে, তার জায়গায় একজন লোক আসছে, আসার পরেও গড় ওজন কমছে। হ্যাঁ, আচ্ছা, 7 জন লোক ছিল, আমার কথা শুনেন ভালোভাবে। লোক সংখ্যা ছিল কয়জন? 7 জন থেকে একজন চলে গেছে, লোক সংখ্যা কয়জন? ওইখানে একজন আনছেন না, তো লোক সংখ্যা এখন কয়জন? পরিবর্তন হয়েছে? লোক সংখ্যা পরিবর্তন হয় নাই, কিন্তু ওজন কমে গেছে। কেন? কারণ যাকে আনছেন সে কম ওজনের আসছে। যদি এরকম হইতো যে চলে গেছে তার জায়গায় আমি যাকে আনছি তাকে ওই ওজনেরই আনছি, 10 স্টোন যে চলে গেছে সেখানে 10 স্টোনই আনছি, তাহলে কমতো না বাড়তো না। আর একটু সহজ করি আসেন। 3 জন বন্ধু প্রত্যেকেই 50 কেজি ওজনের আছেন। কয়জন বন্ধু? প্রত্যেকে কয় কেজি ওজনের আছেন?
এখন এই তিনজন বন্ধুর মধ্যে দুইজন বন্ধু আছেন, একজন বন্ধু কি হয়েছে, চলে গেছে। যে চলে গেছে সে কত কেজি ওজনের আছে, তার জায়গায় আপনি একজন নিয়ে আসছেন কত কেজি ওজনের। তো খেয়াল করেন, যখন তিনজন বন্ধুই ছিল প্রত্যেকে 50 কেজি করে, তখন গড় ওজন কত ছিল? 50ই হইতো। যেহেতু তিনজনের প্রত্যেকেই 50 করে, তাহলে গড় ওজন 50ই হবে। এখন এইখানে তিনজনের দুইজন আছে আর একজন নতুন আসছে, এখানে কি আর 50 কেজি ওজনের আসছে? 60 কেজি ওজনের আসছে। তাহলে কি এখন আর গড় ওজন 50 বলতে পারবেন? 50-এর থেকে বেশি হবে। কেন বেশি হয়েছে? কারণ যে ব্যক্তি আসছে সে ব্যক্তি বেশি ওজন নিয়ে আসছে, তাই গড় ওজন এখানে কি হয়েছে? বাড়ছে। আবার যদি তিনজনের মধ্যে দুইজনের রেখে দিলাম, তৃতীয় আরেকজন চলে গিয়ে তার জায়গায় আরেক বন্ধুরে ডেকে নিয়ে আসলাম, সে হচ্ছে কত কেজি ওজনের, তাহলে এখন কি আবার গড় ওজন 50 বলতে পারবেন? কি হবে? কমে গেছে। কেন? কারণ যাকে আনছেন ডেকে তাকে কম ওজনের আনছেন। তো এই যে এখানে 7 জন লোকের পরিবর্তে 7 জন লোক ছিল, সেখান থেকে একজন চলে গেছে, তার জায়গায় আবার একজন আসছে, আসার পরেও গড় ওজন 3 পাউন্ড কমছে। তার মানে যে ব্যক্তিটাকে নিয়ে আসছেন সে ওজনে কি ছিল? কম ছিল। এই জন্যই গড় ওজন কি হয়ে গেছে? কমে গেছে। তাহলে এখান থেকে আমি প্রথমে যেটা নির্ণয় করব সেটা হচ্ছে গিয়ে 7 জনের থেকে তো আমি একজন চলে গেছে বলতেছি, তাহলে আমার লোক সংখ্যা ছিল 6 জন, কিন্তু তার জায়গায় আমি আরেকজনকে আবার নিয়ে আসছি, তাহলে আমার লোক সংখ্যার কোনো পরিবর্তন অ্যাকচুয়ালি হয় নাই, কিন্তু ওজন কমে গেছে। প্রত্যেকের কয় কেজি করে? 3 পাউন্ড করে। প্রত্যেকের গড়ে 3 পাউন্ড করে। তার মানে কত পাউন্ড কমছে? 21 পাউন্ড কমছে। এই কমে যাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে যেই ব্যক্তি আসছে সে এই 21 পাউন্ড কম নিয়ে আসছে। ওই ব্যক্তি একা 21 পাউন্ড কম নিয়ে আসছে, যেটা গড় করার কারণে প্রত্যেকের উপরে চলে গেছে। কথা ক্লিয়ার? এখন আসেন, প্রশ্নে জানতে চাওয়া হয়েছে নতুন লোকটির ওজন কত। যেই লোকটা চলে গেছে তার ওজন কত ছিল? তার ওজন ছিল 10 স্টোন। এবার যেই লোকটা আসছে তার ওজনটা তো জানতে চাইছে, সে কত কম নিয়ে আসছে? কত থেকে? 10 স্টোন থেকে 21 পাউন্ড কম নিয়ে আসছে। এখন এক জায়গায় স্টোন আর এক জায়গায় পাউন্ড, তাহলে আমাকে এই পাউন্ড কি করতে হবে? স্টোনে কনভার্ট করতে হবে। হ্যাঁ, তাহলে 1 স্টোন সমান 14 পাউন্ড। 1 স্টোন সমান 1 স্টোন সমান 1 স্টোন সমান 14 পাউন্ড সমান 14 পাউন্ড সমান। তাহলে এই 21 কে যদি আমি 14 দ্বারা ভাগ করি, তাহলে আমি পাচ্ছি 1.5 স্টোন। কত স্টোন? 1.5 স্টোন। তার মানে ওই ব্যক্তি, এভাবে বলা যেতে পারে, পাউন্ড হিসেবে 21 পাউন্ড কম আনছে আর স্টোন হিসেবে 1.5 স্টোন কম নিয়ে আসছে। কার থেকে? যে ব্যক্তি চলে গেছে সেই ব্যক্তি ছিল 10 স্টোনের, তার থেকে 1.5 স্টোন কম। তাহলে ওই ব্যক্তির ওজনটা কত? 8.5 স্টোন। যে লোকটা আসছে সেই লোকটার ওজন হচ্ছে গিয়ে 8.5 স্টোন। আরেকবার বলে দিচ্ছি, খেয়াল করেন। লোক সংখ্যা ছিল 7 জন, সেখান থেকে একজন চলে গেছে, তার মানে লোক সংখ্যা কয়জন? তার জায়গায় একজনকে ডেকে নিয়ে আসছি, কয়দিন হয়ে গেছে? আনার পরে যদিও লোক সংখ্যা পরিবর্তন হয় নাই, কিন্তু ওজন কমে গেছে। প্রত্যেকের গড়ে কয় পাউন্ড? তাহলে টোটাল কত পাউন্ড? 21 পাউন্ড কমে গেছে। কারণটা কি? যে ব্যক্তিটা ডাইকে নিয়ে আসছি তার শুকনা শাকনা একজনের নিয়ে আসছি, নাকি? এবার যে ব্যক্তিটা চলে গেছে, তাহলে ওই ব্যক্তিটা ওজনে কি ছিল? বেশি ছিল। কত স্টোনের ছিল? তাহলে যে ব্যক্তিটা আসছে সে ব্যক্তিটা নিশ্চয়ই 10 স্টোনের নাই, তার থেকে কম আছে। কত পাউন্ড কম আছে? 21 পাউন্ড। এখন এক জায়গায় স্টোন আর এক জায়গায় পাউন্ড, উত্তর কিসে আছে? তার মানে এই পাউন্ড 21 পাউন্ড রাখা যাবে না, একে কিসে কনভার্ট করতে হবে? স্টোনে কনভার্ট করতে হবে। তখন 1 স্টোন সমান 1 স্টোন সমান 14 পাউন্ড। 14 পাউন্ড 1 স্টোন। তাহলে এই 21 পাউন্ডকে যখন আমি 14 দ্বারা ভাগ করলাম, তখন গিয়ে আমি স্টোনের হিসাব পেলাম। তাহলে কত স্টোন পেলাম? 1.5 স্টোন। তাহলে যে ব্যক্তি চলে গেছে সে ছিল 10 স্টোনের, আর যে ব্যক্তি আসছে সে কত স্টোন কম নিয়ে আসছে? 1.5 স্টোন কম নিয়ে আসছে। তার মানে তার ওজনটা দাঁড়াচ্ছে কত? 8.5 স্টোন। অ্যান্সার 8.5 স্টোন। এই যে 8.5, কোন জায়গায় বুঝেন নাই বলেন? তুলছেন? কোন জায়গায় বুঝেন নাই বলেন আমাকে। লোক সংখ্যা ছিল কয়জন? সেখান থেকে একজন কি হয়ে গেছে? তাহলে কয়জন? 6 জনের থেকে একজন আবার কি করছেন? নিয়ে আসছেন। নিয়ে আসাতে কয়জন হয়ে গেছে? আচ্ছা, 7 জন হয়ে গেছে। 7 জন হওয়াতেও
লোক সংখ্যা ওজন কি হয়ে যাচ্ছে 3 পাউন্ড। 7 জনের প্রত্যেকের যদি 3 পাউন্ড করে কমে যায় তাহলে টোটাল কত পাউন্ড কমছে? 10 পাউন্ড কমছে। কমছে কেন বলেন তো? আহা, জিজ্ঞেস করছি ওনাকে, উত্তর দিতে হবে। ওকে, কমছে কেন আপনি বলেন? বেশি। খুব সুন্দর উত্তর। যে লোকটা চলে গেছে তার ওজনটা কত ছিল? 10 স্টোন। তাহলে যে লোকটা আসছে তার ওজন কি 10 স্টোন নাকি তার থেকে বেশি? তার থেকে। এবার আসে কত পাউন্ড কম? 21 পাউন্ড কম, তাই না? আচ্ছা, তাহলে এখানে আছে স্টোন হিসাব আর এখানে আছে পাউন্ড হিসাব, কিন্তু আমার উত্তর কিসে আছে? স্টোনে আছে। তাহলে এই পাউন্ড কি আমি রাখতে পারবো? এটাকে কিসে কনভার্ট করতে হবে? স্টোনে কনভার্ট করতে হবে। তাহলে 21 পাউন্ড সমান আমরা কত স্টোন পেলাম? 1.5। তাই এই যে 1.5 স্টোন, ওই ব্যক্তি কি বেশি নিয়ে আসছিল? কম নিয়ে আসছিল। তার মানে যে ব্যক্তি চলে গেছে তার ওজন থেকে যখন আমি ওই 1.5 স্টোন বাদ দিয়ে দিব, তখন যে ব্যক্তিকে টেনে নিয়ে আসছিলাম তার ওজনটা পেয়ে যাবে। ঠিক আছে? এবার ক্লিয়ার? আপনারা ক্লিয়ার? উনি বুঝে নাই তো, এর জন্য ওনার থেকে কথা বের করাচ্ছিলাম। ক্লিয়ার? এর জন্য উনি নিষেধ করছে। হ্যাঁ, আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। আসেন, এটা পারবেন আপনারা। 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানের গড় নম্বর কত বলতেছে? কি করতে পারি এখান থেকে? মোট নম্বর বের করতে পারি। কি করবো তাহলে বলেন? 100 ইন্টু 70 কত হবে? 7000 হবে, তাই না? 7000। যে 100 জনের মোট নাম্বার হচ্ছে কত? 7000। এদের মধ্যে 60 জন ছাত্রীর গড় নম্বর দেওয়া আছে। তাহলে 100 জনের মধ্যে 60 জনের গড় নম্বর যেহেতু 75, তাহলে এদের মোট আসতেছে 4500। 4500। তাহলে 100 জন হচ্ছে শিক্ষার্থী, যার মধ্যে ছাত্রী কতজন? 100 থেকে আমি 60 যদি বিয়োগ করি তাহলে থাকে কতজন? তাহলে এইখান থেকে আমি যদি আবার বিয়োগ করি তাহলে থাকে কত? 2500। তার মানে এই যে 40 জন, এই 40 জনের মোট নম্বর কত? 2500। এই 40 জন কারা? ছাত্ররা। এখন এই ছাত্রদের কি জানতে চাওয়া হয়েছে? গড় নম্বর। তাহলে আমি এই 2500 কে কি দ্বারা ভাগ করে দেই? 0 0 কেটে দেই। 4 দ্বারা 250 কে কাট করি, 4 6 24, থাকতেছে হাতে 1 1 আর 0 মিলে 10, 4 দুগুণে 8, তাহলে 62.5 আছে। খ নম্বরে আছে 62.5 হচ্ছে অ্যান্সার। নো, দেখি কতদূর যাওয়া যায়। আর একবার একটু বুঝাবো, বুঝেন। শিক্ষার্থী সংখ্যা 100 জন, যাদের গড় নম্বর হচ্ছে 70। যেহেতু গড় বলা আছে, আমরা জানি গড় দেয়া থাকলে কি বের করা যায়? মোট বের করা যায়। মোট বের করতে হলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে শিক্ষার্থী 100 জন, গড় হচ্ছে 70, মোট বের করার জন্য গুণ করলাম, মোট নম্বর পেলাম 7000। এরপরে বলতেছে এই 100 জনের মধ্যে 60 জন হচ্ছে গিয়ে ছাত্রী। তাহলে এই 100 জনের মধ্যে যেহেতু 60 জন ছাত্রী আর ছাত্রীদেরও গড় নাম্বার দেওয়া আছে, তাহলে 60-এর সাথে এই গড় নাম্বারটাকে গুণ করলে এই 60 জনের মোট পাওয়া যাবে। এবার 100 থেকে যদি 60 বিয়োগ করি তাহলে থাকে 40। এই 40 হচ্ছে কারা? ছাত্র সংখ্যা। 40 জন ছাত্রের মোট নম্বর তাহলে বিয়োগ করলে পেয়ে যাচ্ছি 7000 থেকে 4500 বিয়োগ করে 40 জনের মোট নম্বর পেলাম 2500। তাহলে এবার এই 40 জনের যেহেতু গড় নাম্বার জানতে চাওয়া হয়েছে, তাহলে 2500-কে এই 40 দ্বারা ভাগ করে দেই, তাহলেই তাদের গড় নাম্বার চলে আসবে। চলেন পরবর্তী প্রশ্নে আগাই। সেম কোশ্চেন, পারবেন না? হ্যাঁ, আরে 100 এর 20% কত হবে আমাকে আপনি বলেন? 100 এর 20% কত হয়? 100 এর যত পার্সেন্ট করবেন তত হয়। তাহলে 20% ছাত্রকে যদি আপনি বাদ দেন, এই পার্সেন্ট দেখে খবর হয়ে গেছে না? হ্যাঁ, প্রশ্ন না পড়ে 100 জন ছাত্র আছে যাদের গড় নম্বর কত? 80। গুণ করেন 8000। ওকে, এখন 100 এর 20% বাদ দিয়ে দিবেন। 100 এর 20% মানে 100 যত পার্সেন্ট বলবে ততজন বাদ। 100 যত পার্সেন্ট ততই হয়। 100 এর 2%, তার মানে কি 2।
190%, তার মানে কি 90, 10% মানে 10। তাহলে বলতেছে যদি 20% ছাত্রকে বাদ দেওয়া হয়, তাহলে 100 থেকে আমি 20% কে বাদ দিয়ে দিছি, তাহলে আছে কত পার্সেন্ট? তাহলে বাকি ছাত্রদের প্রাপ্ত গড় নম্বর কত? 90। তাহলে 80 জনের গড় 90 হলে টোটাল হচ্ছে কত? 7000। তাহলে আমি বাদ দিছিলাম কয়জনকে, আর এইখান থেকে যদি বাদ দেই পাচ্ছি কত? কি বের হয়েছে বলেন তো? ওই 20 জনের মোট নম্বর। এই আনতে পারতেছেন? হ্যাঁ, তাহলে এই 800 কে আমি কি করব? 20 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে আসতেছে কত? এই যে 40। কঠিন ছিল? চলেন ক, খ, গ এর মাসিক গড় বেতন হচ্ছে কত টাকা? 500 টাকা। ক প্লাস খ প্লাস গ। আমি বেসিক্যালি ক, খ, গ এর মোট বেতন বের করতে চাচ্ছি। হ্যাঁ, গড় বেতন দেওয়া আছে, সেখান থেকে কি বের করতে চাচ্ছি? মোট বেতন। তা মোট বেতন মানে ক কে, খ কে আর গ কে যদি যোগ করি তাহলেই তো তাদের মোট বেতন পাবো নাকি? তাহলে মোট বেতন হচ্ছে কি বের করলাম যে 3 গুণন 500। কত টাকা দাঁড়াচ্ছে? এই যে 3 গুণ 500 দিলাম, এতে করে কি বের হবে? এদের 3 জনের একত্রে কত টাকা বা মোট কত টাকা বের হয়েছে। আবার বলতেছে খ, গ আর কে, ঘ। এখানেও কয়জন? এদের গড় বেতন হচ্ছে 450 করে, তাহলে এদের মোট আসতেছে 1350 টাকা। এবার ভালোভাবে খেয়াল করেন, এইখান থেকে আমি যদি বিয়োগ করি, বিয়োগ করলে সাইন গুলো কি হবে? চেঞ্জ হবে, প্লাস গুলো কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এখানেও মাইনাস করে দিলাম। খেয়াল করেন, উপরে আছে প্লাস খ, নিচে আছে কি? তাহলে কাটা, উপরে প্লাস গ, নিচে আছে কি? মাইনাস গ, দিলাম কাটা। তাহলে থেকে যাচ্ছে কে? ক, আর এখানে কি? ঘ। কি আকারে বসবে? মাইনাস। তাহলে ক মাইনাস ঘ ইকুয়াল কয় টাকা? 100। কি পেলাম? ক এবং ঘ এর বেতনের পার্থক্য পেলাম 150 টাকা। এগুলো কি তাদের বেতন? এগুলো কি দেওয়াই তো আছে, এগুলো কি তাদের বেতন? ক মাইনাস ঘ, মাইনাস থাকলে আমরা কি বুঝি? পার্থক্য, অন্তর, ব্যবধান, বিয়োগফল, এই তো, এটাই তো বুঝি। তাহলে ক মাইনাস ঘ দ্বারা কি বোঝানো হইতেছে? ক এবং ঘ এর বেতনের পার্থক্য কয় টাকা? 150 টাকা। প্রশ্নে কি বলা আছে? ক এর বেতন, ক এর বেতন যেহেতু 540 টাকা দেওয়া আছে, এটা আমি বসাইতে পারি না মান? কোথায় বসাইতে পারি? ক এর নিচে বসাই 540 মাইনাস ঘ ইকুয়াল কত? 150। এই যে এই পাশে লিখি দেখেন। তাহলে এখান থেকে এখন আমি 540 মাইনাস 150 লিখতে পারি, ইকুয়াল লিখতে পারি ঘ। তাহলে ঘ ইকুয়াল কত আসবে? 390। কার বেতন জানতে চাইছে? এই যে ঘরের বেতন 390 টাকা। প্রবলেম? বুঝতে সমস্যা আছে? হ্যাঁ যাবে। এটা আপনি হচ্ছে গিয়ে যেটাই মানে আরো নিয়মে করা যেতে পারে, করলে ওই দেখা যাবে যে ক আর ঘই আসবে। কি করব? শর্টকাট। ও শর্টকাট, না না, এটা আর শর্ট। আচ্ছা, একটা অ্যাকচুয়ালি বড় না। এখন আমি আপনাকে 1500 থেকে 1350 সরাসরি মাইনাস করে 150 বলে দিতে পারতাম, আর সরাসরি এইভাবে বলে দিতে পারতাম এটা ক আর ঘয়ের বেতনের পার্থক্য, এভাবে আমি বলে দিতে পারতাম।
মানে আপনাকে ওই যে ক খ গ যোগ যোগ করে দেখাইতে হয়েছে, এই কারণে এই যে এখানে ক আর ঘয়ের বেতনের পার্থক্য 150 টাকা, এটা বোঝানোর জন্য দেখাইতে হয়েছে, আনলে আপনি বুঝতেন না। বুঝতে পারছেন? বলেন সমস্যা আছে কিনা, এবার বলেন সমস্যা আছে? বলতেছে 3 জন পুরুষ ও 6 জন বালকের আয়ের গড় কত টাকা? 12 টাকা। 3 জন পুরুষ আর কি বলতেছে না, মাঝখানে একটা শব্দ আছে, এটা ওভারলুক করা যাবে না। ও ও না থেকে যদি এবংও থাকতে পারে, ও এবং এই শব্দগুলো থাকলে যোগ করতে হয়। কি করতে হয়? যোগ। এটা একটা টার্ম, সাংকেতিক চিহ্ন বোঝায় যে ও এবং এই কথাগুলো যদি থাকে তাহলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে 3 জন পুরুষ ও বলছে, তার মানে কি চিহ্ন দিব? কয়জন বালক? তাহলে কয়জন হয়েছে? 9 জন হয়েছে। 3 জন আর 6 জন। এবার 9 জনের কি বলা আছে? আয়ের গড় কত টাকা? 12 টাকা। তাহলে 9 জনের আয়ের গড় যদি 12 টাকা হয় তাহলে টোটাল কয় টাকা আসে? 100। আচ্ছা ভাই, একটা জিনিস খেয়াল করেন, এই যে 108 টাকা আপনি মোট পাইছেন, এটা কয় জনের পাইছেন? এই 9 জনের মধ্যে কে কে আছে? 3 জন পুরুষ আছে আর 6 জন বালক আছে। আচ্ছা, এবার বলতেছে একজন পুরুষ সমান 2 জন বালক। একজন পুরুষ সমান 2 জন বালক। তাহলে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে একজন পুরুষের আয় সমান আয় 2 জন বালকের আয়ের সমান হলে একজন পুরুষের আয় কত, এটা প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, তাহলে যেহেতু পুরুষের আয় জানতে চাওয়া হয়েছে, তাহলে এই যে এখানে 6 জন বালক আছে, এদেরকে কি রাখা যাবে? এদেরকে পুরুষে কনভার্ট করে নিতে হবে। তো খেয়াল করেন, 3 জন পুরুষ যোগ 6 জন বালক। এখন 6 জন বালককে আমার কিসে কনভার্ট করতে হবে? তাহলে এখান থেকে আমি 3 জন পুরুষ যোগ 6 জন বালক না লিখে কি লিখতে পারি? 2 জন বালক সমান যদি একজন পুরুষ হয়, 2 জন বালক দাঁড় করাইলে একজন পুরুষ পাওয়া যায়, তাহলে 4 জন বালক দাঁড় করাইলে 2 জন পুরুষ, 6 জন বালক দাঁড় করাইলে, তাহলে এই যে 6 জন বালক না লিখে কি লেখা যায়? কথা বুঝতে পারছে? তাহলে 3 জন পুরুষ যোগ 3 জন পুরুষ, তাহলে কয়জন পুরুষ? আলটিমেটলি 3 জন পুরুষ প্লাস 6 জন বালক, এই কথা যেটা 6 জন পুরুষও ওইটাই। 3 জন পুরুষ আর 6 জন বালক যা বোঝায়, শুধু পুরুষে কনভার্ট করলে 6 জন পুরুষও একই বোঝায়। তার মানে 3 জন পুরুষ এবং 6 জন বালকের আয় কয় টাকা পাইছিলাম? 3 জন পুরুষ এবং 6 জন বালকের আয় যদি 100 টাকা হয়, 108 টাকা হয়, তাহলে 6 জন পুরুষের আয়ও কয় টাকা? বলা যাবে? বলা যাবে? বুঝতে পারছেন? তাহলে এবার আমার কাছে প্রশ্ন কয়জন পুরুষ সম্পর্কে জানতে চাইছে, তাহলে একজন পুরুষের আয় জানতে চাইলে আমি 108 কে কত দ্বারা ভাগ করে দিব? 6 দ্বারা ভাগ করে দিলাম। 6 কে 6 আর হচ্ছে গিয়ে 6 8 48, তাহলে 18 টাকা হচ্ছে গিয়ে অ্যান্সার। এই হয়ে গেল সমাধান।
কত আসছে? 33.50 না 0.25? ক্যালকুলেটর ইউজ করছে কে? হ্যাঁ, ক্যালকুলেটর ইউজ করছে কেউ? ক্যালকুলেটর ইউজ করলে আমার কোনো লস নাই, আছে? আপনার ক্ষতি হবে। আচ্ছা, পাঁচটা সংখ্যার গড় বলতেছিল হচ্ছে কত? 40। তাহলে পাঁচটা সংখ্যার মোট কত পাবো? 200। এই পাঁচটার সাথে আরো কয়টা সংখ্যা যোগ করছে? 3টা। তাহলে পাঁচটার সাথে আরো 3টা যদি আমি যোগ করি তাহলে মোট সংখ্যা কয়টা? 8টা। এই 3টা সংখ্যা গড় কত বলতেছে? 22 করে। তাহলে 3 গুণন 22 কত আসতেছে? 66। তাহলে এখানে 8টা সংখ্যার মোট পাবো কত? 200। এই 8টা সংখ্যার এবার গড় নির্ণয় করতে বলছে। 266 ডিভাইডেড বাই কত? 8। তাহলে এখান থেকে পাবো কত? 3 8 24, হাতে থাকে 2, 2 আর 6 মিলে আবার 26, 3 8 24। 3 8 24 যেহেতু, তাহলে থেকে যাচ্ছে হচ্ছে এখানে 2, 2/8। তার মানে কাটাকাটি করলে 1/4, 1/4 মানে হচ্ছে 0.25, 33.25 আনসার। তুলছেন তো নাকি? না করছেন না এটা? আচ্ছা, একটু অপেক্ষা করেন। এই পর্যন্তই থাকলো। হ্যাঁ, ঠিক আছে, দাঁড়ান। হ্যাঁ স্যার, হ্যাঁ, এটা কি দৈনিক শিক্ষাটা কি লিখলো? এটা নিবন্ধন পরীক্ষা নাকি? হ্যাঁ, এটা এখনো পর্যন্ত বলা যায় না। সবাই দেয়, আমরাও দিলাম একটু। নিবন্ধন পরীক্ষায় নাকি লিখিত পরীক্ষা হবে না। এখন একটা জিনিস, এটা একটু যুক্তি আছে যে যদি বিসিএস শিক্ষা ক্যাডারে যদি কি নাই লিখিত না হয় স্পেশাল, তাহলে নিবন্ধন পরীক্ষাটা কি করলো? এটা এরকম একটা আলোচনা হচ্ছে আর কি। আমি আগে থেকে আমরা বলেছি, আমরা কিন্তু নিবন্ধনের লিখিত ব্যাচের ক্লাসগুলো এই জন্য স্টপ রেখেছি, যে আমরাও চিন্তা করলাম যে এখানে যদি বিসিএস এ যদি লিখিত না হয় শিক্ষা ক্যাডারে এবার, তাহলে নিবন্ধনের শিক্ষা তাদের লিখিত দেওয়া লাগবে কেন? তাদের একটা প্রেশার না? এটা আলোচনা করছিলাম, এই জন্য আমরা কিন্তু স্টপ রেখেছিলাম লিখিত পরীক্ষা। তবে এবার দৈনিক শিক্ষায় লিখছে যেহেতু লিখিত পরীক্ষা নাকি হবে না, প্রিলি নিয়েই নাকি ভাইবে দিয়েই নাকি নিবন্ধনের শিক্ষক হওয়া যাবে। দেখি এটা বাস্তবায়ন হয় কতদূর। এটা এখনো কিন্তু বাস্তবায়ন হয়নি, জাস্ট একটা যা রটে কিছু তো বটে, যা রটে কিছু তো বটে। আচ্ছা, ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টে ঝটপট উত্তরটা জানিয়ে দিন। আজকে ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আচ্ছা, এই ক্লাসটা কেমন লাগলো একটু বলেন। ক্লাস কেমন লাগলো? এখন দেখেন, নিবন্ধনে যদি শুধু প্রিলি দিয়ে যদি ভাইবা দিয়ে হওয়া যায়, যদি বিশেষ ক্যাডার শিক্ষা ক্যাডার হওয়া যায় শুধু প্রিলি দিয়ে, তাহলে আমি মনে করি নিবন্ধনও দেওয়া উচিত। কারণ নিবন্ধন তারা কষ্ট করবে কেন? কারণ অনেকেই নিবন্ধন অনেক কষ্ট করে একটা লিখিত পরীক্ষা দেয়, তারপর দেখে ফেল, তারপরে কি হয়? ফেল হয়। তবে এখানে প্রিলিতে কিন্তু তাহলে যদি এরকম হয়, তবে হবে যে এরকম নিশ্চয়তা এখনো কিন্তু দেওয়া হয়নি। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কিন্তু এই বিষয়ে কিছুই বলা যাবে না, আমাদের ধৈর্য ধরতে হবে। তবে নিবন্ধন প্রিলি হলে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ প্রিলিতে সর্বোচ্চ নম্বর ধারীরাই কিন্তু ভাই ডাক পাবেন। তখন কিন্তু আর আমার মনে হয় না 40-এ টিকাবে। তখন দেখা যায় যে 100 নম্বরের পরীক্ষায় সেক্ষেত্রে কি করা হবে? হ্যাঁ, 100 নম্বরের পরীক্ষার ভিতরে আপনার চাকরি পাইতে হলে সাবজেক্ট ওয়াইজ নিম্নে এখানে আপনার 80 নম্বর পাইতে হইব। কত? 80 নম্বর লাগবে এখানে, 80+ নম্বর পাইতে হবে প্রিলিতে। তার মানে যারা আগে 40 নম্বর প্রিলিতে পাইয়া লাফালাফি করতেন, তারা এবার চুপ মেরে যাবেন। তারা কি জাস্ট প্রাইমারির মতো, একেবারে প্রাইমারি যে স্টাইলে, তাহলে নিবন্ধনটা সেই স্টাইলে হবে।
প্রাইমারি চাকরি পাইতে হলে শুধু এটা প্রিলিতে সর্বোচ্চ নম্বর পেতে হয়। হ্যাঁ, 75 ভিতরে সেখানে 70 প্লাস নম্বর, তা আমি তো বললাম 80, তার বেশি তো নম্বর লাগতে পারে, তার বেশি নম্বরও লাগতে পারে। তা সুতরাং প্রাইমারি আর এই বিসিএ মানে নিবন্ধন হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেক্ষেত্রে যারা ওই 100 ভিতরে 80 রাখতে পারবেন না, ওই নিচে নিচে যত নামবেন ওই 60, 40, 50, 50, 60 এইসব নম্বর যারা পাবেন 70, তারাদের আর নিবন্ধন হইতো না, এটা নিশ্চিত থাকে। যাই হোক, এটা প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা এখনো কিছু বলতে পারতেছি না। জাস্ট একটা রিমোট ছড়াইছে, ওটা আমরা একটু দেখলাম, যদি এটা বাস্তবায়ন সেটা আমরা আপনাদের পরে ব্যাপার। ওকে স্যার, নিবন্ধন 5 মার্চ 40টা কি আরো বেশি? ভাই নতুন এখনো দেয়নি, নতুন নিয়োগে যা আসবে আমরা তাই। যদি বলে লিখিত হবে, এমসিকিউ হবে, হবে, আমরা পড়াবো। আর যদি বলে যে না শুধু এমসিকিউ নিয়েই ভাইবা দিয়েই নিবন্ধন একজন শিক্ষক হওয়া যাবে, আমাদের কোনো সমস্যা নাই। আমরা প্রিলিটাকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভিতরে আমরা হাড্ডাহাড্ডি পড়াশোনা করব। ওকে, পড়াশোনা করবো, ক্লিয়ার? তবে লিখিত পরীক্ষা না হলে স্ব সাবজেক্টের যোগ্য শিক্ষক পাওয়া যাবে না। তাহলে বিসিএস কেমনে পাবে? এই যে স্পেশাল বিসিএস এ কেমনে হবে? স্পেশাল বিসিএস এও তো শুধু এমসিকিউ দিয়ে ভাইবা দিয়ে তার একজন শিক্ষা ক্যাডার হবেন। আসল কথা কি, আমার মতে একজন যোগ্য শিক্ষক সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা না, আমার মতে উচিত কি জানেন, যে পরীক্ষার মাধ্যমে একটা ডেমো ক্লাস নেওয়া শিক্ষকদের দ্বারা। যারা ক্লাসে পড়াতে পারবে তারাই তো, ওই ভাইবা নিয়ে লাভ নাই, ওই ভাইবার পরিবর্তে ডেমো ক্লাসের আয়োজন করা। যদি ডেমো ক্লাসের আয়োজন করা হয়, ক্লাস এরকম দিতে হবে, ডেমো ক্লাস যদি নিতে পারে তাহলে সে টিচার হিসেবে যোগ্য, নাইলে তাদের টিচার হিসেবে যোগ্য না। অনেক মেরিটিয়াস, অনেক ভালো পারে, কিন্তু ক্লাসে ঢুকলে পড়াতে পারে না, স্টুডেন্টদের পড়াতে পারে না। তো আমার মতে শিক্ষক নিয়োগ হওয়া উচিত ডেমো ক্লাস দিয়ে। ডেমো ক্লাসে টিচার যদি পড়াতে পারে তাহলে সে শিক্ষক হবে, নাইলে সে শিক্ষক হবে না। ভাইবাটা নেওয়া উচিত এভাবে, ডেমো ক্লাস। অর্থাৎ একজন টিচার যদি 20 মিনিট করে যদি একটা ভাইবার যে সময়টা ব্যয় করে, ওই ভাইবারটা সময়টা যদি একটা ডেমো ক্লাসের উপর দেয়া যায়, তাহলে একজন প্রকৃত শিক্ষক বের করা সম্ভব, বুঝছেন? এছাড়া সম্ভব না। যাই হোক, যেটা হয় হোক, ওটা আমরা দেখি, এখনো বলা যাচ্ছে না কি হয়, এটা আমরা দেখি। যাই হোক, এখন আমরা যেটা বলি, যারা 48তম 49তম বিসিএস পরীক্ষা দিবেন তাদের সবার উদ্দেশ্যে বলতেছি, বিসিএস পরীক্ষা এবং স্পেশাল বিসিএস এ শুধু এমসিকিউ ভাইবা দিয়েই কিন্তু এবার বিসিএস ক্যাডার হওয়া যাবে। সুতরাং ওটা ভালো করে একটু পড়াশোনা করেন বিসিএস এর জন্য। আর 10 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষা প্রতিদিন, এই 30 তারিখে 31 তারিখে অনেকগুলো চাকরি পরীক্ষা হয়। 10 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষাগুলো হাড্ডাহাড্ডি লড়াই হয়, কম পদসংখ্যা থাকে কম, ক্যান্ডিডেট থাকে অনেক বেশি। সুতরাং ওখানে কিন্তু একদম হাড্ডাহাড্ডি লড়াই হয়। এই জন্য এটা ভালো করে প্রস্তুতি নেন। প্রাইমারি এবার হাড্ডাহাড্ডি না, পুরো একদম বাঘে মহিষের লড়াইয়ের মতোই হয়ে যাবে, কিন্তু বাঘে মহিষ একটা বাঘ সিংহের লড়াইয়ের মতো হয়ে যাবে। সুতরাং প্রাইমারি পরীক্ষা ভালো নম্বর পেতে হলে অবশ্যই 70 প্লাস নম্বর আপনাকে রাখতে হবে। ওইদিকে নিবন্ধনও যদি আবার লিখিত বাদ দিয়ে দেয়, আবার হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে যাবে, বাঘ আর সিংহের লড়াই হয়ে যাবে। সেখানেও কিন্তু এই লড়াইয়ে জিততে হলে আপনাকে অবশ্যই বেশি নম্বর পেতে হবে। 100 নম্বরে যদি প্রিলি হয়, 80 প্লাস নম্বর যদি রাখতে পারেন তাহলে আপনি এখানেও টিকবেন, কারণ ওখানে হাড্ডাহাড্ডি লড়াই খেলাটা চলবে। তো এই জন্য যাই হোক, আমাদের পড়াশোনার কোনো বিকল্প নেই। যারা আমাদের অফলাইন ব্যাচে ভর্তি আছেন এবং অনলাইন ব্যাচে ভর্তি আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো কিছু হবে আপনাদের দিয়ে। বাংলাদেশে আমাদের যে সকল জায়গায় শাখাগুলো আছে, এই সমস্ত শাখা আমাদের ভর্তিগুলো কার্যক্রম চলতেছে। আমাদের অফলাইন শাখা মিরপুর 10 ফলপটি সামাদ ভাষণ 4th তলা। এখানে সরাসরি আপনারা সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত ক্লাস করার সুযোগ পাবেন, এবং সরাসরি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত লাইব্রেরি ব্যবহারের সুযোগ পাবেন, এবং আমাদের সরাসরি মাল্টিমিডিয়া ডিজিটাল ক্লাসরুমে সরাসরি ক্লাস করার সুযোগ পাবেন। এছাড়া আমাদের ঢাকার বাইরের শাখাগুলো, কক্সবাজার শাখা, আমাদের দিনাজপুর, রংপুর, টাঙ্গাইল, বগুড়া, জামালপুর, শেরপুর, পটুয়াখালী, বরিশাল, রাজবাড়ী, ফরিদপুর, খুলনা রয়্যাল মোড়, খুলনা দৌলতপুর, তারপর আপকামিং ব্রাঞ্চ আমাদের আসতেছে বাড্ডা শাখা, ঈদের পরে উদ্বোধন হবে ঢাকা বাড্ডা শাখা, এবং আমাদের মৌলভীবাজার শাখা, এবং এরপরে আমাদের উদ্বোধন হবে আমাদের ময়মনসিংহ শাখা। যাই হোক, এরকম ধারাবাহিক আপনাদের চলতে থাকবে আমাদের ইনশাআল্লাহ। সরাসরি অফলাইনে ভর্তির সুযোগ যেখানে নেই, সেখানে আপনারা অনলাইনে ভর্তির সুযোগ পাবেন। তা অনলাইনে যারা ভর্তি হবেন, আবার বলে দিয়েছি, যারা 48 অথবা 49তম বিসিএস এ যারা ভর্তি হবেন, তবে অফলাইন কোর্সে আমাদের মিরপুর যদি ভর্তি হন, অফলাইনে ভর্তি হলে আপনাকে অবশ্যই 50% ডিসকাউন্টে আপনাকে 8,000 টাকা পে করতে হবে। 8,000 টাকা 50% ডিসকাউন্টে 8,000 টাকা পে করতে হবে, এবং এই 8,000 টাকার ভিতরে আপনি লেকচার শিট সহ লাইব্রেরি সুবিধা সবই পাবেন।
ওকে, এর ভিতরে আপনি সব সুবিধাগুলো পাবেন। এছাড়া যদি আপনি এটাকে যদি আপনি অনলাইনে করতে চান, তাহলে অনলাইনে আপনাকে পে করতে হবে অনলি 4000 টাকা, একদম লেকচার শিট সহ। লেকচার শিট সহ অনলাইনে যদি করেন তাহলে এই টাকাটা আপনাকে পে করতে হবে। এছাড়া যদি আপনাদের মনে করেন যে আপনি 10 থেকে 20তম গ্রেড, 10 থেকে 20তম গ্রেড প্রিলি অথবা 10 থেকে 20তম গ্রেড, অথবা আপনি যদি নিবন্ধন কোর্সে ভর্তি হতে চান, অথবা যদি আপনি প্রাইমারি ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে চান, অথবা যদি আপনি শুধু লিখিত কোর্সে ভর্তি হতে চান 10 থেকে 20তম, সকল কোর্সের জন্য আপনাকে পে করতে হবে অনলি 5000 টাকা। 10,000 টাকার কোর্স, অনলি 5000 টাকা আপনি ভর্তির সুযোগ পাবেন। আর এই কোর্সগুলো যদি আপনি অনলাইনে করতে চান, অনলাইনে তা খুবই একদম সিম্পল একটা অ্যামাউন্ট। অনলাইনে করতে গেলে অবশ্যই আপনাকে 1550 টাকা পে করতে হবে। তো এই সকল কোর্সের সাথে লেকচার শিট, বই, হাইলাইট সব ফ্রি। পড়াশোনা লেকচার শিট সব, লেকচার শিট বই একদম ফ্রি। তাই কোনো ধরনের কোনো বাজার থেকে কোনো ধরনের কোনো গাইড বই, মডেল টেস্ট কিচ্ছু পড়া লাগবে না। এক্সাম ব্যাচ সবই ফ্রি পাবেন। বাজার থেকে কোনো ধরনের কোনো বই কিনতে হবে না, হবে না, হবে না। সব আমরা আপনাদেরকে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে প্রোভাইড করব। স্যার সাকুটুকু একটা শাখা দেন, আলোর দিশে সরকার আসছেই তো পরিবর্তন করার জন্য। স্যার আরেকটু পরিবর্তন করে নিয়ম করে দিক যে যারা চাকরি না পাবে তাদের সমপরিমাণ বেতন দেওয়া হবে, তাহলে আপনাদের কোচিং করতে হবে না। মোহাম্মদ আলামী সুন্দর একটা কমেন্ট করছে, আল্লাহ আপনার কমেন্টটা কবুল করুন। কিন্তু যেহেতু আপনার কমেন্টটা কবুল করবে না, কারণ আপনার চাকরি বানানটাই ভুল, এজন্য কিন্তু আপনার এটা কবুল কখনোই হবে না, এবং কোচিং বানানটা আপনার ভুল, এই জন্য আপনার এটা কখনোই আল্লাহ কবুল করবে না। আচ্ছা, বাঘ এবং সিংহ বোঝাতে কোন পশু বোঝায়নি, বরং যারা ট্যালেন্টেড তাদেরই বুঝাইছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড স্যার। হাইলাইটস কি এই জন্মে পাবো না? 1 মাস হলো। তুমি পাবা না কেন? আমাদের হটলাইন নাম্বারে কল দাও, হটলাইন নাম্বারে কল দাও, পাবা না কেন? টাকা যদি দিয়ে থাকো পাবা না কেন? টাকা না দাও তাহলে তো পাবা না, নাম ঠিকানা না দিলে তো পাবা না। আচ্ছা, এখন দেখো এই হটলাইন নাম্বারে কল দাও। হটলাইন নাম্বারটা এই যে দেখো 019015195001। এই নাম্বারে, হটলাইন নাম্বারে আপনারা কি করবেন, ঝটফট এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ঝটফট কল দিয়ে ভর্তি কাজটা সেরে ফেলেন ইনশাল্লাহ। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। যারা অনলাইনে ভর্তি তারা অফলাইনে ক্লাস করতে হবে, সাথে মানি দিতে হবে। মানি অফলাইনে ক্লাস করতে হলে মানি দিতে হবে। অফলাইনে মানি তো অবশ্যই দিবেন। স্যার এটা যদি হয় তাহলে কি জন্য এনটিএসসি তে যাবে? তাহলে তো প্রাইমারি কি দোষ করলো? স্যার এই হয় তাহলে কি জন্য এনটিএসসি তে যাবে? তাহলে প্রাইমারি কি দোষ করলো? আপনাকে প্রাইমারি সাইডে কি এনটিএসসি যাইতে কয়? এনটিএসসি এটা খয়রাতের চাকরি, আর প্রাইমারি তার রাজকীয় চাকরি, সরকারি। মানুষ কয় না সরকারি চাকরি পানিও ভালো। আপনি কেন প্রাইমারি রেখা, কেন আপনি নিবন্ধন দিতে বললেন না? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। স্যার ফেনীতে কোনো শাখা আছে না? ফেনীতে আমাদের অফলাইন কোনো শাখা নেই। আচ্ছা দেখি আর কি আছে, আর কি আছে। স্যার আমি ভর্তি হয়েছি 10 দিন আগে, এখনো বই পাই নাই, টাকা দিয়েছি। কেন বই পান নাই? হটলাইন নাম্বারে যোগাযোগ করেন 019015195001। এই নাম্বারে হটলাইনে যোগাযোগ করেন। আর বিসিএস 4849 যারা ভর্তি হয়েছেন তারা কিন্তু এত তাড়াতাড়ি লেকচার শিট পাবেন নয় কেনা, কারণ আপনাদের নতুন সিলেবাস দেওয়া হলো। নতুন সিলেবাসের আলোকে বইয়ের কাজ চলতেছে, বইয়ের কাজ শেষ হবে, তারপর আপডেট বই আপনাদের প্রোভাইড করা হবে। মনে থাকবে, মনে থাকবে। আর আবার নিবন্ধন পরীক্ষার এতদিন কিন্তু আমরা আপনাদের আটকে রেখেছি যে নিবন্ধন পরীক্ষার নতুন সিলেবাস দিবে। এই নিবন্ধন পরীক্ষার নতুন সিলেবাস দিলেই নতুন সিলেবাসের আলোকে আপনাদের নতুন বই প্রোভাইড করা হবে। ক্লিয়ার সবাই? আর আমাদের প্রাইমারি বই এত মানে যা ছাপাইছিলাম 5000 বই শেষ হয়ে গেছে 1 সপ্তাহের ভিতরে, আপনাদের সবাইকে পাঠানো হয়ে গেছে। আর আগামী পরশুদিন আপনাদের নতুন আবার প্রাইমারি বই আসবে। সুতরাং আগামী পরশুদিন পর্যন্ত ওয়েট করতে হবে। আগামী পরশুদিনের পরে আপনাদের নতুন বই সবাইকে প্রোভাইড করা হবে। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন? না, লক্ষ্মীপুরে আমাদের কোনো শাখা নেই। লক্ষ্মীপুরে আমাদের কোনো ধরনের লক্ষ্মীপুরে শাখা নেই। ওকে, লক্ষ্মীপুরে আমাদের কোনো ধরনের শাখা নেই। মনে থাকবে, মনে থাকবে। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন? তবে এখনই বোঝা যাচ্ছে না যে এটা কি আসলে। আসল কথা হলো আমাদের একটা জিনিস মাথায় রাখি, নিবন্ধনে লিখিত হবে নাকি হবে না এটা এখনো কোনো প্রজ্ঞাপন হয়নি, বা ওই রকম নির্ভরযোগ্য কিন্তু এখনো না। এটা জাস্ট একটা সবাই একটু সব জায়গায় মানে শুনছে কিছু টুকটাক দৈনিক শিক্ষা থেকে, আমরা দৈনিক শিক্ষা থেকে শুনলাম, তাই আমরাও একটু বললাম। বুঝছেন? স্যার আমি অনার্স 3য় বর্ষে পরীক্ষা দিয়েছি, এখন আমার কি করণীয়? আপনি এইচএসসি পাস দিয়ে আপনি অবশ্যই আপনি নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন। এইচএসসি পাস দিয়া অবশ্যই আপনি নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন। আর কোনো প্রশ্ন?
স্যার খাদ্য অধিদপ্তর কোর্সে ভর্তি হতে চাই তানজিন ইসলাম, খাদ্য অধিদপ্তর পরীক্ষা যদি ভর্তি হতে চান আমাদের এই নাম্বারে হটলাইনে হোয়াটসঅ্যাপে কল দেন 01901519501 এই নাম্বারে কল দিয়ে আপনি খাদ্য অধিদপ্তর পরীক্ষা ভর্তি হতে পারবেন। স্যার আর কোনো প্রশ্ন? স্যার আপডেট বই কি সবাইকে দেওয়া? সবাইকে তো বই দেবো, টিয়া দিবা টিয়া। আপডেট বই আজীবন নিতে থাকবে, টিয়া দিবা, টেখা দিবা আর বই নিবা, কোনো সমস্যা নাই। আমাদের প্রতি 3 মাস পর পর আপডেট লেকচার শিট করা হয়, প্রতি 3 মাস পর পর। তো আমরা সবসময় জব মেডিসিন আপডেট থাকি, আপনাদের আপডেট বই পড়ে টেখা দিবা, বই নিবা, কোনো টেনশন নাই। টাকা লাগবে না, তুমি বারবার যদি বিয়ে করো, বিয়ে করলে কাবিননামা করতে হবে না বারবার, এটা কোনো কথা? বইয়ের বউ তো একই জিনিস। তুমি আমরা তো বই ফ্রি ছাপাই না, আমাদের তো বই টাকা দিয়ে ছাপাই, লক্ষ লক্ষ টাকা দিয়ে বই ছাপাইতে হয়, তাই লেকচার শিট ছাপাইতে হয়, অনেক টাকা খরচ। তাই তোমার টাকা দিবে না, ফ্রি না তো, আমাদের তো আর কেউ ফ্রি দেয় না। তো বই এবং বউ কাউকে ফ্রি দেওয়া যায় না, এগুলো সবসময় টাকা দিতে হয়। তুমি যদি একটা বিয়ে করো, পরে আবার যদি বিয়ে করতে চাও, অবশ্যই সে বিয়ে করতে পারে, কাবিননামা লাগবে না, টাকা লাগবে না, মাগনা তো কেউ তোমাকে মেয়ে দিবে না, বুঝতেই পারতেছেন? ক্লিয়ার? আর কোনো প্রশ্ন? স্যার সাথে বিশেষ পরীক্ষা কোন মাসে? আমরা সবাই জানি সেপ্টেম্বর মাসে 19 তারিখ হবে 47তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা। আপনি চাইলে 47তম বিসিএস এর এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন, এক্সাম ব্যাচে ভর্তি হতে পারেন। আর কোনো প্রশ্ন? 30 তারিখ গ্রামীণ ব্যাংকের পরীক্ষা, কোনো সমস্যা নাই। আমাদের যে ক্লাসগুলো যা করাইছি, যে বইটা দিয়েছি গ্রামীণ ব্যাংকের, ওই বইটা 10 থেকে 20 যে বইটা দিয়েছি গ্রামীণ ব্যাংকের পরীক্ষা 100% কমন। 30 তারিখ যে কোনো চাকরি পরীক্ষা দিবেন, আমাদের 10 থেকে 20তম গ্রেডের বইটার উপরে পরীক্ষা দিবেন, মানে এই বইটা পড়বেন 100% কমন পাবেন, 100%। আর কোনো প্রশ্ন? স্যার বেকারদের তো টিআরই সমস্যা। হ্যাঁ, বেকারদের টিআরই সমস্যা, সবারই টাকা সমস্যা, যারা রাজনীতি করে তাদের টাকার সমস্যা। অনেকের দেখি 20 কোটি 50 কোটি 1000 কোটি টাকা কামায়, তারপর তাদের টাকার সমস্যা, তারপর তাদের টাকা বিদেশে পাচার করে, তারপর তাদের টাকা নাই। টাকাই সব, টাকাই সব। স্যার ফলাফল কখন দিবেন? আজকে কে হলো সর্বোচ্চ, আজকে সর্বোচ্চ মেনশনকারী কে হলো আমি এখনো দেখি নাই। এই সর্বোচ্চ মেনশনকারী কে? এই স্যার সর্বোচ্চ মেনশনকারী কে? আজকের সর্বোচ্চ মেনশনকারী কে? আজকে ক্লাসে সর্বোচ্চ মেনশনকারী যারা বই পাবে, ক্যারিয়ার প্লাস বই পাবে, সর্বোচ্চ মেনশনকারী নাম দাও। সর্বোচ্চ মেনশনকারী টেনশন নিয়ে না, বই পাবেন। আজকে আমরা কিন্তু আমাদের ট্যালেন্ট হান্ট একাডেমি কিন্তু সাথে সাথে দিয়ে দিয়েছি, আর আজকে আমরা বলেছি সর্বোচ্চ মেনশনকারী এবং শেয়ারকারী তারা 2টা ক্যারিয়ার প্লাস বই পাবে। আমরা কিছুক্ষণ মধ্যে আমরা পোস্ট করে দিব। ওকে স্যার আমি ভর্তি আছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভর্তি আছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তার এই যে হটলাইন নাম্বারে আপনারা যারা ভর্তি হবেন, এই নম্বরগুলোতে কল করে ভর্তি হতে পারবেন। আর আগামীকাল একটু সুখবর দিয়ে দিচ্ছি, আগামীকাল আমার সাথে দেখা হবে বরিশাল শাখায় বিকাল 3টায়, এবং সকাল 10টায় দেখা হবে পটুয়াখালী শাখা। আমাদের জব মেডিসিনের পটুয়াখালী শাখাটা হলো পৌরসভার মোড়, পৃথ্বী ভবন 3য় তলা, পটুয়াখালী পৌরসভার মোড়, পৃথ্বী ভবন 3য় তলায়। আগামীকাল সকাল 10টায় দেখা হবে আপনাদের সাথে ফ্রি সেমিনার এবং ফ্রি ক্লাসে। এবং আগামীকাল বিকাল 3টায় দেখা হবে বরিশাল বিএম কলেজের মসজিদ গেট সংলগ্ন আলী মার্কেট 3য় তলায় জব মেডিসিনে 3য় তলায় দেখা হবে ফ্রি ক্লাস এবং ফ্রি সেমিনারে। ইনশাল্লাহ আগামীকাল বরিশাল এবং পটুয়াখালীর সাথে দেখা হচ্ছে আমার, ইনশাল্লাহ। ওকে, যাই হোক এখন আপনাদের বলি, যাদের সর্বোচ্চ যে বই পেয়েছেন বই দুটো আমরা পাঠিয়ে দিব এবং নামগুলো আপনাদের দিয়ে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ।